হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফার্স্ট টিউটোরিয়াল। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। চলে আসলাম সেমিকন্ডাক্টরের সেকেন্ড লেকচার নিয়ে তোমাদের মাঝে। একটু সকলে দ্রুত মনোযোগ দাও আর আমাকে একটু জানাও প্রিভিয়াস ক্লাসটা তোমরা কেমন করেছিলে এবং প্রিভিয়াস ক্লাস শেষ করেছো কিনা, সকলেই বুঝতে পেরেছো কিনা। আগেরটা যদি ক্লিয়ার থাকে দেন তুমি এই ক্লাসটা করো, ঠিক আছে? যদি আগের ক্লাসটি করে না থাকো, ফার্স্ট লেকচারটা যদি করে না থাকো, তাহলে আগে ফার্স্ট লেকচার করে আসো, দেন সেকেন্ড লেকচারটা কন্টিনিউ করো। ওকে, চলো স্টার্ট করি। এই লেকচার আমরা কি কি শিখতে যাচ্ছি? এই লেকচার আমরা শিখবো হচ্ছে ভিআই লেখের বৈশিষ্ট্য, অর্থাৎ ভোল্টেজ বা বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ এর লেখের বৈশিষ্ট্য শিখবো আমরা এই লেকচারে। আর কি শিখবো? হোল ইলেকট্রনের মধ্যে কার শক্তি বেশি, দেন ডিপ্লেশন স্তর বা লেয়ারের চার্জ নিরপেক্ষ কেন, ডিপ্লেশন লেয়ার চার্জ নিরপেক্ষ কেন, পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে রূপান্তরের কৌশল, অর্থাৎ ডিসি কারেন্টকে ডিসিকে এসিতে কিভাবে এসিকে ডিসিতে কিভাবে কনভার্ট করা যায় সেটার কৌশল। সেটা হতে পারে হাফ ওয়েভ অথবা ফুল ওয়েভকে কিভাবে কনভার্ট করতে পারি। এটা এখন একটু তোমার কাছে খুব মনে হতে পারে কি বলতেছি, মনে হতে পারে অপরিচিত টপিকস। এই যে জিনিসগুলো এগুলো আমরা চলো আগে পড়ি, টপিক্সে ঢুকি, দেন তুমি বুঝতে পারবা বা রিয়েলাইজ করতে পারবা এটা অ্যাকচুয়ালি তোমার মাথায় ঢুকছে কিনা। ওকে, এখানে আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে ভিআই বৈশিষ্ট্য লেখ। সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে অর্থাৎ ফরওয়ার্ড বায়াস, যদি আমি একটা পিএনকে বা পিএন ডায়োডকে আমি পি প্রান্তকে যদি ব্যাটারির পজিটিভের সাথে কানেক্ট করি অ্যান্ড এনকে যদি নেগেটিভে কানেক্ট করি, তাহলে এই বায়াসটাকে বলা হয় কি? ফরওয়ার্ড বায়াস। আর যদি পি প্রান্তকে যদি ব্যাটারির নেগেটিভে কানেক্ট করি আর এনকে পজিটিভে কানেক্ট করি, তাহলে সেটাকে বলা হয় রিভার্স বায়াস বা বিপরীত বৈশিষ্ট্য, বিপরীত ঝোঁক, পিমুখী ঝোঁক। তাহলে আমরা এখানে করতে যাচ্ছি সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে, অর্থাৎ পিকে পজিটিভে এনকে নেগেটিভে যুক্ত করার জন্য। সেক্ষেত্রে চলো আমরা একটু ব্রেকডাউন করে করে আমি তোমাকে এখানে বোঝাবো। আমি একটু বলে রাখি, এখানে কিন্তু পুরো চিত্রটা, এখানে কিন্তু সম্মুখ আর বিমুখ দুইটা ঝোঁকের জন্য একবারে গ্রাফটা দেওয়া আছে। দেখো এই অংশটা হচ্ছে শুধুমাত্র সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে, আর এই নিচের অংশটা হচ্ছে বিমুখী ঝোঁকের ক্ষেত্রে বা রিভার্স বায়াসিং এর ক্ষেত্রে, ঠিক আছে? দেখো সম্মুখবর্তী ভোল্টেজ ভিএফ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয়? কারেন্ট বৃদ্ধি পায় না। এখানে বিষয়টা হচ্ছে কিছু অংশ কেন এই জিনিসগুলো ঘটে, আমি এটা এক্সপ্লেইন করব। আমি একটু তোমাদের বলে নিই আগে। দেখো এই প্রান্ত থেকে মানে এই পয়েন্ট থেকে, মূলবিন্দু থেকে একদম এই বি পয়েন্ট পর্যন্ত কিন্তু কারেন্টের কোনো বৃদ্ধি হয় না। দেখো এটা এক্স অক্ষেই আছে, অর্থাৎ ভোল্টেজটা বাড়ছে বাট কারেন্টের দিকে কোনো মান বাড়েনি, তাই তো? শুধুমাত্র ভোল্টেজই বেড়েছে বাট কারেন্ট বাড়েনি। সম্মুখবর্তী ভোল্টেজ ভিএফ বৃদ্ধি করলে কি হয়? কারেন্ট বৃদ্ধি পায় না, ঠিক আছে? কারেন্ট বৃদ্ধি পায় না। জার্মেনিয়াম ডায়োডের জন্য 0.3 ভোল্ট, সিলিকনের জন্য 0.7 ভোল্ট পর্যন্ত সম্মুখ কারেন্ট শূন্য থাকে। মানে জার্মেনিয়াম ডায়োডের জন্য যে ভোল্টেজটা পর্যন্ত কারেন্ট জিরো থাকে সেটা হচ্ছে 0.3 ভোল্ট, আর যদি সিলিকন ডায়োড হয় তার জন্য 0.7 ভোল্ট। এটা একটু রিমেম্বার করে রাখো, কেন এটা ঘটে জার্মেনিয়াম বা সিলিকন ডায়োডের ক্ষেত্রে সেটা আমরা আলোচনা করতে যাচ্ছি। ওকে, ঠিক আছে, শূন্য থাকে। ওকে, তাহলে এই 0.3 এবং 0.7 ভোল্ট হলো যথাক্রমে জার্মেনিয়াম ও সিলিকনের কি? বিভব প্রাচীরের ভোল্টেজ ভি নট, এটাকে বলা হয় ভি নট। এখন বিভব প্রাচীর অতিক্রম করার জন্য চার্জ বাহকের ন্যূনতম ভোল্টেজের প্রয়োজন হয়, একে অপারেটিং ভোল্টেজ বলে, অপারেটিং ভোল্টেজ বলে। তাহলে অপারেটিং ভোল্টেজটা কি আসতেছে, তুমি একটা একটা করে মনে রাখো। তাহলে আমাদের জানতে হবে কি সম্পর্কে? অপারেটিং ভোল্টেজ কি, এটা সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? চিত্রে বি অপারেটিং ভোল্টেজ, এই যে পয়েন্ট পর্যন্ত কারেন্ট জিরো থাকে সেই ভোল্টেজটাকে বলা হচ্ছে কি? ওই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে অপারেটিং ভোল্টেজ। এরপর ভোল্টেজ আরও বৃদ্ধি করলে কারেন্ট সূচকীয়ভাবে বাড়ে। এরপর ভোল্টেজ যদি অল্প বৃদ্ধি করি, এইখান থেকে মনে করো বি পয়েন্ট থেকে এই পি পয়েন্ট পর্যন্ত আর কিউ পয়েন্ট পর্যন্ত যদি আমরা অল্প বৃদ্ধি করি, তাহলে কারেন্ট কি? অনেক গুণ বেড়ে যায়, সূচকীয় বাড়ে। মানে ভোল্টেজ বাড়াচ্ছি অল্প, কারেন্ট বাড়তেছে অনেকখানি, এবং পরবর্তীতে কিছু সময়ের জন্য ভোল্টেজ কারেন্ট বৃদ্ধির সমানুপাতিক হয়। কিছু সময়ের জন্য ভোল্টেজ এবং কারেন্টের বৃদ্ধি, মানে ভোল্টেজ দ্বিগুণ বাড়ালে কারেন্ট দ্বিগুণ বাড়ে, ভোল্টেজ 3 গুণ বাড়ালে কারেন্ট 3 গুণ বাড়ে, ঠিক আছে? ডায়োডের এই নির্দিষ্ট প্রযুক্ত ভোল্টেজকে সূচন ভোল্টেজ বলে। তাহলে আর জানতে হবে কি তোমাকে?
সূচন ভোল্টেজ, ঠিক আছে। সূচন ভোল্টেজের আরেকটা নাম আছে কিন্তু কাট ইন ভোল্টেজ, কাট ইন ভোল্টেজ। এখন আমি তোমাদের যদি বলতে চাই যে এখানে অ্যাকচুয়ালি কি নিয়ে আমি কথা বললাম, ঠিক আছে, চলো আমি এখানে কোনো গ্যাপ নাই, ওকে, চলো আমি একটা নিউ স্লাইড নিয়ে তোমাদের বোঝাই এখানে কি হয়েছে। আমি একটা ডায়োডকে আঁকতেছি তোমাদের বোঝানোর জন্য, একটু খেয়াল করো। সো এইকেই যে এখানে ধরে নাও বাম দিকে আছে কি, বাম দিকে আছে হচ্ছে প্লাস চার্জ, এটা পি প্রান্তের জন্য, ঠিক আছে, হোল আছে, অর্থাৎ প্লাস আছে মানে কি এখানে হোল আছে। ওকে, কিছু প্লাস চার্জ ব্যাপন প্রক্রিয়া এখানে আসে, আর কিছু মাইনাস চার্জ ব্যাপন প্রক্রিয়া এদিকে আসে, কিছু মাইনাস চার্জ ব্যাপন প্রক্রিয়া এদিকে আসে, ঠিক আছে। তাহলে এই যে সরি এই যে এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার, তাই তো? এটাকে কি বলা হয়? ডিপ্লেশন লেয়ার, যেটা তুমি প্রিভিয়াস ক্লাসে শিখে ফেলেছো অলরেডি। সো এই যে ডিপ্লেশন লেয়ারটা আমি এটা কি করছি, বাম দিকে এটা হচ্ছে পি প্রান্ত আর এটা হচ্ছে এন প্রান্ত। পি এর কিছু হোল ব্যাপন প্রক্রিয়া এদিকে গেছে ডান দিকে, আর এন প্রান্তের কিছু হোল ব্যাপন প্রক্রিয়া বাম দিকে আসছে। এবার এরা একটা লেয়ার তৈরি করছে আর যাতে আর কোনো পজিটিভ চার্জ ওদিকে না যায়, কারণ হচ্ছে এই পজিটিভ চার্জগুলো তখন এদেরকে বিকর্ষণ করে, যে আর আসার দরকার নাই, অলরেডি আমরা এখানে এক্সিস্ট করতেছি। এই নেগেটিভ চার্জগুলো ওই নেগেটিভ চার্জগুলোকে বিকর্ষণ করে, অর্থাৎ এদিকে অলরেডি কয়েকটা নেগেটিভ চার্জ আছে, সো আর বাকি চার্জকে আসতে ওরা বাধা দেয় বা রেজিস্ট করে। ওকে, এখন তুমি যদি এটাকে কি করো, এটাকে যদি তুমি সংযোগ দাও, লেটস সে তুমি এটাকে সংযোগ দিচ্ছ একটা ব্যাটারির সাথে, ফাইন। মনে করো এখানে ব্যাটারির সাথে সংযোগ দিচ্ছ, এটা প্লাস এটা মাইনাস, ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে যখন তুমি প্লাস প্রান্তকে পি কে প্লাসের সাথে সংযোগ দিচ্ছ আর এন প্রান্তকে তুমি মাইনাসের সাথে বা নেগেটিভ প্রান্তের সাথে সংযোগ দিয়েছো, তখন এই প্লাস চার্জটা কি করবে, কিছু পরিমাণ ইলেকট্রনকে এখান থেকে কিছু পরিমাণ ইলেকট্রনকে লেটস এই ইলেকট্রনগুলোকেও কি করবে, আকর্ষণ করবে। ফলে এই ইলেকট্রনগুলো পজিটিভ প্রান্ত দ্বারা আকর্ষিত হয়ে চলে আসবে, এবং তখন যেহেতু ইলেকট্রন চলে গেছে তখন ইলেকট্রনের অভাবে এখানে তৈরি হয়ে যাবে কি, হোল, এখানে তৈরি হয়ে যাবে হোল। আর এই ইলেকট্রনগুলো কি করবে, এদিক দিয়ে ব্যাটারি পুশ করবে, ইলেকট্রনগুলোকে পুশ করে এই যে হোলগুলো আছে এখানের, এই হোলগুলোকে ফিল আপ করে ফেলবে। হোল মানে কি ওখানে ইলেকট্রনের অভাব আছে, সো এখানে কি হবে, ইলেকট্রন হোলগুলো দ্বারা ফিল আপ হয়ে যাবে, অর্থাৎ তখন এই ইলেকট্রনগুলো কি হবে, এই হোলগুলা ইলেকট্রনগুলো না, এই হোলগুলো ইলেকট্রন দ্বারা ফিল আপ হয়ে যাবে, এবং তখন এইটা এখানে চলে আসবে লেয়ারটা। তাহলে এখন লেয়ার থাকতেছে কতটুকু, এদিকে থাকতেছে এতটুকু, আর এই লেয়ারটা চলে আসবে এখানে। তাহলে প্রস্থ আগের থেকে কমে গেছে, আগে এতখানি ছিল প্রস্থ, এখন সম্মুখ ঝোঁকের আগে প্রস্থ কমে গেছে। এখন ভোল্টেজ যদি আমি আরো বাড়াই তাহলে এই প্রস্থ আরো কমবে, এক সময় প্রস্থ থাকবে না, ঠিক আছে। এই ভোল্টেজটা বাড়ানোর কারণে এই বিভব প্রাচীর আগে মোটা ছিল, আস্তে আস্তে কমে গেছে, ভোল্টেজ আরো বাড়াইলে আরো কমবে। এই যে বিভব প্রাচীর, এই বিভব প্রাচীরের ভোল্টেজ হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বলছিলাম যে সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট, জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্ট, সেটা হচ্ছে বিভব প্রাচীরের ভোল্টেজ, ঠিক আছে। আর কি ছিল, আর ছিল অপারেটিং ভোল্টেজটা। কি অপারেটিং ভোল্টেজ হচ্ছে এই যতক্ষণ পর্যন্ত বিভব প্রাচীর আছে, যতক্ষণ পর্যন্ত আছে, সেটা মোটা হোক বা চিকন হোক, যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত কারেন্ট ফ্লো হয় না। এক সময় ভোল্টেজ বাড়াইতে বাড়াইতে একটা পর্যায়ে যে এটা চিকন হইতে থাকে, সম্মুখ ঝোঁকে কি হয়, ব্যাটারির ভোল্টেজ বাড়াইতে থাকি আর এই প্রস্থ কমতে থাকে। আগে এটা কোথায় ছিল, আগে এই এটা এদিকে ছিল আর এটা ছিল এখানে, সরি, আর what the hell
However, so অ্যাকচুয়ালি আমি আগে দেখাই, এই যে এই বর্ডারটা ছিল আগে এখানে আর এই বর্ডারটা ছিল এখানে, আগে মোটা ছিল, পরে কি ভোল্টেজ বাড়ানোর ফলে এটা চিকন হয়ে এটুকু হলো। যদি তুমি আরো ভোল্টেজ বাড়াও এটা আরো চিকন হবে, এক সময় কি হবে বিভব প্রাচীর থাকবে না, তাই না? তখন যে ভোল্টেজের কারণে এখানে যে ভোল্টেজ প্রয়োগ করলে বিভব প্রাচীর থাকে না, অর্থাৎ তড়িৎ প্রবাহ শুরু হয়, তাকে বলা হয় অপারেটিং ভোল্টেজ। আবার বলতেছি, যে ভোল্টেজ প্রয়োগ করলে ব্যাটারিতে যে ভোল্টেজ প্রয়োগ করলে বা যে বিভব প্রয়োগ করলে বিভব প্রাচীর থাকে না, অর্থাৎ তড়িৎ প্রবাহ শুরু হয়, তড়িৎ প্রবাহ শুরু হয়, বিভব প্রাচীর থাকে না। এই যে মাঝখানে একটা ওয়াল আছে, মাঝখানে একটা ওয়াল আছে, এই ওয়ালটা আর থাকে না। তুমি ভোল্টেজ বাড়াইতে থাকলে ওয়াল চিকন হইতে থাকবে, ফলে একটা ভোল্টেজে পৌঁছানোর পর ওয়ালটা একদম ভ্যানিশ হয়ে যাবে। ওই ভোল্টেজটাকে বলা হবে কি, ওই ভোল্টেজটাকে বলা হবে অপারেটিং ভোল্টেজ। ঠিক আছে, তাহলে অপারেটিং ভোল্টেজটা বুঝছো? অপারেটিং ভোল্টেজটা এখানে কত দেখো, প্রথমে কারেন্ট জিরো ছিল, জিরো ছিল, জিরো ছিল, জিরো ছিল, এইখানে পৌঁছানোর পর এইখানে আসার পর বিভব প্রাচীরটা একদম ভ্যানিশ হয়ে গেছে, যার ফলে এখান থেকে কারেন্টটা শুরু হয়েছে, কারেন্টটা উপরের দিকে ওঠা শুরু হয়েছে, অর্থাৎ কারেন্টে একটা মান পাওয়া যাচ্ছে। এই জন্য ওই পয়েন্টটাকে বলা হচ্ছে, এই পয়েন্টের ভোল্টেজ অর্থাৎ বি পয়েন্টের ভোল্টেজকে বলা হচ্ছে অপারেটিং ভোল্টেজ। আশা করি বুঝছো। এবার চিত্রে বি অপারেটিং ভোল্টেজ, এখানে অলরেডি আমরা বলে ফেলেছি, এখানে হচ্ছে বি অপারেটিং ভোল্টেজ। ঠিক আছে, এরপর ভোল্টেজ আরো বৃদ্ধি করলে কারেন্ট সূচকীয়ভাবে বাড়ে। এবার কিন্তু আর কি এই অপারেটিং ভোল্টেজে পৌঁছানোর পর আর বিভব প্রাচীর নাই। সো এবার যদি তুমি ভোল্টেজ প্রয়োগ করো, এবার কারেন্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, সূচকীয়ভাবে বাড়বে। ঠিক আছে, তখন কি হয়, কিছু সময়ের জন্য ভোল্টেজ কারেন্টের বৃদ্ধি সমানুপাতিক হয়, ভোল্টেজ যত গুণ বাড়ানো হবে কারেন্টটাও তত গুণ বাড়তে থাকে। ডায়োডের এই নির্দিষ্ট প্রযুক্ত ভোল্টেজকে বলা হয় সূচন ভোল্টেজ, অর্থাৎ যে ভোল্টেজের পর থেকে আমাদের কি হচ্ছে, কারেন্টের বৃদ্ধি এবং ভোল্টেজের বৃদ্ধি পরস্পর সমানুপাতিক হচ্ছে, সেই ভোল্টেজ পর্যন্ত আমরা বলতে পারি কি, ওই ভোল্টেজকে অ্যাকচুয়ালি ওই ভোল্টেজ পর্যন্ত না, ওই ভোল্টেজকে আমরা বলতে পারি কি সূচন ভোল্টেজ বা থ্রেশহোল্ড ভোল্টেজ বা কাট-ইন ভোল্টেজ। ঠিক আছে, দুটো ভোল্টেজ বুঝছো, যে ভোল্টেজ পর্যন্ত বা যে ভোল্টেজে পৌঁছানোর পরে তড়িৎ প্রবাহ শুরু হয়, অর্থাৎ বিভব প্রাচীর ভ্যানিশ হয়ে যায়, ওই ভোল্টেজটাকে বলা হয় অপারেটিং ভোল্টেজ। এবং যে ভোল্টেজে পৌঁছানোর পরে কারেন্টের বৃদ্ধি আর ভোল্টেজের বৃদ্ধি সমানুপাতিক হয়, ওই ভোল্টেজটাকে বলা হবে কি কাট-ইন ভোল্টেজ বা সূচন ভোল্টেজ। আশা করি বুঝছো। এক্সকিউজ মি। ওকে, এবার হচ্ছে দেখো আমরা সেকেন্ড পয়েন্টে যাচ্ছি। সম্মুখবর্তী ভোল্টেজ ভিএফ এর মান অপারেটিং ভোল্টেজ ভি নট অপেক্ষা বৃদ্ধি করা হলে তখন আইএফ দ্রুত বৃদ্ধি পায়। অর্থাৎ তুমি জানো এই পয়েন্টটাকে আমি অপারেটিং ভোল্টেজ বলতেছি। সো তুমি যদি ব্যাটারির ভোল্টেজকে চেয়ে বাড়াও তাহলে কি হবে, কারেন্টের মান দ্রুত বৃদ্ধি পাবে, এটাই বলা হলো। যে ভিএফ এর মান, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের যে ভোল্টেজ আছে ব্যাটারির, সেটা ভিএফ, ভোল্টেজ ফর ফরওয়ার্ড বায়াস। ওকে, সো ফরওয়ার্ড বায়াসের যে ভোল্টেজ অর্থাৎ ব্যাটারির যে ভোল্টেজ, সেটা যদি তুমি অপারেটিং ভোল্টেজের চেয়ে বেশি দাও তাহলে কি কারেন্ট বেশি দ্রুত বাড়তে থাকবে, কারণ এই পর্যন্ত তো কারেন্ট বাড়ে না। সো এর চেয়ে বেশি ভোল্টেজ দেওয়া মানে কি, তখন কারেন্ট বাড়বে, উপরের দিকে একটা হাইট পাওয়া যাবে গ্রাফে। ওকে, তাই আইএফ কে খাড়া উপরে ওঠে, মানে বিষয় হচ্ছে এটা বাড়াইতে বাড়াইতে, অ্যাকচুয়ালি তুমি মনে করো এই যে ভোল্টেজ বাড়াইতে বাড়াইতে এখানে আসলো, এটা হচ্ছে অপারেটিং ভোল্টেজ। এইটুকু জায়গা এই পয়েন্টের যে ভোল্টেজ অর্থাৎ এইখানে এই ভোল্টেজটা হচ্ছে কি, এই ভোল্টেজটা হচ্ছে সরি এখান থেকে এই পর্যন্ত এই যে ভোল্টেজটা আছে এইটাকে তুমি বলতে পারো কি, এই ভোল্টেজটাকে অর্থাৎ 0.4 লেটস সে 0.4 কে বলতে পারো তুমি কাট-ইন ভোল্টেজ বা সূচন ভোল্টেজ। কারণ এখান থেকে এতটুকু কি হয়, এখান থেকে এতটুকু ভোল্টেজ আর কারেন্ট পরস্পরের সমানুপাতিক হয়, ভোল্টেজ এবং কারেন্ট পরস্পরের সমানুপাতিক হয়। ঠিক আছে, বাকি যে ভোল্টেজটা আছে অর্থাৎ যখন অল্প একটু ভোল্টেজ বাড়াইলে কারেন্ট অনেক বাড়ে, এবার কিন্তু সমানুপাতিক বলতেছি না আমি, সমানুপাতিক বলতেছি না, সরি আমি কি বললাম, আমি আবার একটু বলি, এখানে এক্সট্রিমলি সরি, এইটুকু দেখাই ফেলছিলাম মনে হয় বলে, আমি আবার একটু বলে দিচ্ছি ক্লিয়ার করে। যে ভোল্টেজ পর্যন্ত কারেন্ট জিরো থাকে এই ভোল্টেজটাকে বলা হয় অপারেটিং ভোল্টেজ, অপারেটিং পাইলা। এবার যে ভোল্টেজ পর্যন্ত হচ্ছে কারেন্ট আর বিভব সমানুপাতিক থাকে এটাকে বলা হচ্ছে কাট-ইন বা সূচন ভোল্টেজ, অর্থাৎ পি বিন্দুর ভোল্টেজ এটা হচ্ছে কি সূচন ভোল্টেজ, এতটুকু সূচন ভোল্টেজ।
এতটুকু জায়গার জন্য কারেন্ট আর বিভব পরস্পরের সমানুপাতিক থাকে। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে কি নি ভোল্টেজ। নি ভোল্টেজটা কি? নি ভোল্টেজ হচ্ছে যে ভোল্টেজের কারণে তুমি অল্প বিভব পরিবর্তনে কারেন্ট অনেক গুণ বেড়ে যায়। লেটস সে তুমি বিভব বাড়াচ্ছ দ্বিগুণ, কারেন্ট বাড়তেছে 10 গুণ। বুঝাতে পারছি? সো এখানে কিন্তু সমানুপাতিক থাকতেছে না, যে যেটা তোমার সূচন ভোল্টেজের ক্ষেত্রে ছিল যে কারেন্ট আর বিভব সমানুপাতিক, এবার কিন্তু সমানুপাতিক থাকতেছে না। নি ভোল্টেজ পৌঁছানোর পরে কি হয়, ভোল্টেজ অল্প বাড়াইলে কারেন্ট অনেক গুণ বেড়ে যায়। এটাকে বলা হয় নি ভোল্টেজ। যে ভোল্টেজের পরে কারেন্ট অল্প গুণ বাড়াইলে, অর্থাৎ এইখান থেকে দেখো আমি এতটুকু কারেন্ট বাড়াইছি আর ভোল্টেজ বাড়াইছি আর কারেন্ট বাড়ছে কত, এতখানি বাড়ছে, এতখানি। তার মানে ভোল্টেজ অল্প বাড়াইছি, কারেন্ট কিন্তু অনেক গুণ বাড়ছে। এই ভোল্টেজটাকে বলা হয় নি ভোল্টেজ। তিনটা ভোল্টেজ বুঝছো, একটা হচ্ছে অপারেটিং, আরেকটা হচ্ছে সূচন, আরেকটা হচ্ছে নি। অপারেটিং ভোল্টেজ হচ্ছে যে ভোল্টেজ পর্যন্ত কারেন্ট জিরো থাকে, এটা হচ্ছে অপারেটিং ভোল্টেজ। আর সূচন ভোল্টেজ হচ্ছে যে ভোল্টেজ পর্যন্ত কারেন্ট আর বিভব পার্থক্য সমানুপাতিক থাকে, সেটা হচ্ছে সূচন ভোল্টেজ। আর যে ভোল্টেজের পর থেকে অ্যাকচুয়ালি ভোল্টেজ অল্প বাড়ালে তড়িৎ প্রবাহ অনেক গুণ বেড়ে যায়, সেটাকে বলা হয় নি ভোল্টেজ। ঠিক আছে, তিনটা ভোল্টেজ বুঝছো। চিত্রে পি বিন্দু ইহা নির্দেশ করতেছে। দেখো অ্যাকচুয়ালি পি বিন্দুটার পর থেকে, এখান থেকে হচ্ছে নি ভোল্টেজটা স্টার্ট হয়েছে। দেখো এখান থেকে এই যে এটুকু বিভব বাড়াইলে এতখানি কারেন্ট বাড়ে। সো পি বিন্দু থেকে কি নি ভোল্টেজটা স্টার্ট হইলো, পি বিন্দুটা হচ্ছে নি ভোল্টেজ। ঠিক আছে, তাহলে আমি যদি বলি প্রথমে হচ্ছে কি ভোল্টেজ ছিল, অপারেটিং ভোল্টেজ। অপারেটিং ভোল্টেজ বললে সেটা কোনটা হবে, অপারেটিং ভোল্টেজটা হবে একদম এই পয়েন্ট। ঠিক আছে, এরপরে হচ্ছে যদি সূচন ভোল্টেজ বলি, লেটস সে সূচন ভোল্টেজ এটা কোনটা হবে, সূচন ভোল্টেজটা হচ্ছে একদম সূচন ভোল্টেজ হচ্ছে এই পর্যন্ত ভোল্টেজকে সূচন ভোল্টেজ বলে। অ্যাকচুয়ালি এই যে ভোল্টেজটা দেখতে পাচ্ছ এটা সূচন ভোল্টেজ, আবার এটার পর থেকে যে ভোল্টেজটা কাজ করবে সেটাকে বলা হবে নি ভোল্টেজ। নি ভোল্টেজ কোনটা হবে, নি ভোল্টেজ হবে এই পি বিন্দুর ভোল্টেজটাই, কারণ এর পর থেকে নি ভোল্টেজটা স্টার্ট হয়। আর বি বিন্দু পর্যন্ত, এর আগ পর্যন্ত হচ্ছে সূচন ভোল্টেজ, বি বিন্দুর পর থেকে হচ্ছে নি ভোল্টেজ। ঠিক আছে, আশা করি বুঝছো। নি ভোল্টেজের ক্ষেত্রে কি হয়, আইএফটা খারাপভাবে উপরে ওঠে, অর্থাৎ অল্প বিভব পার্থক্য পরিবর্তনে তড়িৎ প্রবাহ অনেক গুণ পরিবর্তিত হয়। চিত্রে পি বিন্দু ইহা নির্দেশ করে। ফাইন, এই বৈশিষ্ট্য লেখটি সর্বদা সরল রৈখিক নয়। এটা দেখতেই পাচ্ছ, এটা তো সরল রৈখিক না, এটা এরকম কার্ভেচার, তাই না? সরল রৈখিক নয়, অর্থাৎ ভি এবং আই পরস্পর সমানুপাতিক না। সিলিকনের ক্ষেত্রে এই ভোল্টেজের মান তোমরা জানো, এই নি ভোল্টেজের মানটা কত, ওই যে অপারেটিং ভোল্টেজটা যা ছিল সিলিকনের ক্ষেত্রে কত 0.7, আর হচ্ছে তোমার ইয়ার ক্ষেত্রে জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্ট। এবার দেখো বি বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত প্রবাহ আইএফ এর মান ভোল্টেজ বৃদ্ধির সাথে সূচকীয় ভাবে বৃদ্ধি পায়। বি থেকে পি এর মান, বি থেকে পি বিন্দু পর্যন্ত প্রবাহ আইএফ এর মান সূচকীয়ভাবে বৃদ্ধি পায়, মোটামুটি এটা সমানুপাতিক থাকে আর কি। ঠিক আছে, সূচকীয়ভাবে বৃদ্ধি পায় কথাটা অ্যাকচুয়ালি এখানে কারেক্ট না, সূচকীয়ভাবে বৃদ্ধি পায় হচ্ছে বিপি এর পর থেকে বলা উচিত ছিল। দেখো এই জন্য বিপি অঞ্চলকে সূচকীয় অঞ্চল বলে। আচ্ছা, সূচকীয় অঞ্চল বলে, দেখো আচ্ছা সরি, এটা সূচন ভোল্টেজ, তো সূচন ভোল্টেজের আগ পর্যন্ত হচ্ছে সূচকীয়ভাবে বৃদ্ধি পায়, আর এটাকে বলা হচ্ছে সূচন অঞ্চল, সূচক অঞ্চল। এখন এটাকে সূচকীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে, ফাইন। এরপর থেকে কি হচ্ছে, এই পর্যন্ত কিন্তু সমানুপাতিক থাকতেছে, ভোল্টেজ আর কারেন্ট সমানুপাতিক থাকতেছে। আমি আবারও বলতেছি, কনফিউজ হলে চলবে না। এই পর্যন্ত কি হয়, এই পর্যন্ত ভোল্টেজ বাড়াইলেও কারেন্ট বাড়ে না, কারেন্ট শূন্য থাকে, এটা হচ্ছে অপারেটিং ভোল্টেজ। এরপর থেকে শুরু হয় সূচন ভোল্টেজ, মানে যে ভোল্টেজের পরে বা যে ভোল্টেজের আগ পর্যন্ত, পরে না, যে ভোল্টেজের আগ পর্যন্ত কারেন্ট এবং বিভব পার্থক্য সমানুপাতিক হয়, সেটা হচ্ছে সূচন ভোল্টেজ। যে ভোল্টেজের পরে কারেন্ট বিভব অল্প বাড়াইলে কারেন্ট অনেক গুণ বেড়ে যায়, তাকে বলা হয় নি ভোল্টেজ। ওকে ফাইন, দেখো আগে সম্মুখটা গেল, এবার হচ্ছে বিমুখী ঝোঁকের জন্য। বিমুখী ঝোঁকের জন্য আমরা দেখবো নিচের গ্রাফটা, এইটাকে দেখবো, এটাকে।
ঠিক আছে, এটাকে দেখার আগে আমি একটু এই বিমুখী ঝোঁকের জন্য আমরা একটু চলচ্চিত্রটা বুঝে আসি এখানে। যদি লেটস সে আমি এখানে আরেকটা চিত্র নিচ্ছি, এটাকে বিমুখী ঝোঁকে দিব, ঠিক আছে। লেটস সে এখানে এদিকে মনে করো প্লাস রাখলাম আর এদিকে মাইনাস রাখলাম, এবার এদিকে প্লাস এদিকে মাইনাস। সো এবার ধরে নাও এদিকে কি ছিল, এদিকে পি অঞ্চল ছিল, দেখো এখান থেকে কিছু পরিমাণ হোল, এটা ব্যাপন প্রক্রিয়া ডান দিকে গেল, মনে করো এখানে আসলো, আর ডান দিক থেকে কিছু পরিমাণ ইলেকট্রন এখানে আসলো ব্যাপন প্রক্রিয়ায়, অর্থাৎ এখানে আসলো ইলেকট্রনগুলা, আরো কিছু ইলেকট্রন আসলে এটাও মনে করো এই লেয়ারটাও হয়ে গেল, সরি একবারে একদম, আরো কিছু ইলেকট্রন এখানে আসলো ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, আর এখান থেকে আরো কিছু হোল এদিকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে গেল। তাহলে আমি কি বললাম, মাঝখানে এখান থেকে কিছু ইলেকট্রন এখানে আসছে ব্যাপন প্রক্রিয়া, এখান থেকে কিছু হোল এখানে গেছে ব্যাপন প্রক্রিয়া, এটা নর্মালি এরকম হওয়ার কথা ছিল। এখানে একটা করে কলাম ধরলে বেটার হইতো আই গেস, ইয়েস। সো এখানে একটা করে কলাম ধরি, তাহলে আমাদের একটু আঁকতে সুবিধা হবে। সো আপাতত দেখো এখান থেকে কিছু হোল এখানে গেছে আর এখান থেকে কিছু ইলেকট্রন এখানে আসছে, তার মানে এইটুকু অঞ্চলটা হচ্ছে কি, এটুকু অঞ্চল হচ্ছে ডিপ্লেশন লেয়ার। এটা নর্মাল অবস্থায়, যখন এটাকে বিমুখী ঝোঁকে দিচ্ছি আমি, বিমুখী ঝোঁক বলতে এটা হচ্ছে পি অঞ্চল ছিল, এটা এন অঞ্চল, পি কে আমি নেগেটিভে যুক্ত করছি আর এন কে পজিটিভে যুক্ত করছি, তখন কি হয়েছে, তখন এখান থেকে কিছু ইলেকট্রন গিয়ে এই হোলগুলাকে ফিল আপ করবে, ফিল আপ করার ফলে তখন ফিল আপ করার ফলে দেখো এই হোলগুলা হয়ে যাচ্ছে ইলেকট্রনে পূর্ণ হয়ে যাচ্ছে, তখন এই হোলগুলা কি হবে, এই হোলগুলো ইলেকট্রনে পূর্ণ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই হোলগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ হচ্ছে। সো এখানে তখন কি হচ্ছে, এখানে আরো এক সারি ইলেকট্রন চলে আসতেছে, এখানে কোথা থেকে ইলেকট্রন আসলো, ব্যাটারি থেকে আসলো, তখন এই লেয়ারের প্রস্থ এই পর্যন্ত চলে আসলো, যেটা আগে এখানে ছিল সেটা এখানে চলে আসলো। আবার এখান থেকে কি করলো, এটা ওই পজিটিভ প্রান্ত করলো কি, এখান থেকে আরো কিছু ইলেকট্রনকে আকর্ষণ করে নিয়ে আসলো, কারণ বাইরের যে সার্কিট আছে এই বাইরের তারে কিন্তু নর্মালি ইলেকট্রন চলাফেরা করতে পারে, হোল কিন্তু চলাফেরা করতে পারে না, হোলের চলাফেরা হচ্ছে এইটুকুর মধ্যে, শুধু ডায়োডের মধ্যে। সো হয় ব্যাটারি ইলেকট্রন সাপ্লাই করবে সার্কিটের মধ্যে, অথবা সার্কিট থেকে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসবে। এই ক্ষেত্রে কি করতেছে, এই ক্ষেত্রে ও এই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে নিয়ে আসতেছে, ফলে ইলেকট্রনের জায়গায় তৈরি হচ্ছে কি, ইলেকট্রনের জায়গায় তৈরি হচ্ছে হোল, এই ইলেকট্রনের জায়গায় তৈরি হচ্ছে হোল। তখন এই যে লেয়ারটা আছে এখানে, এই লেয়ারটা তখন এই পর্যন্ত বিস্তৃত হয়ে যাচ্ছে, তার মানে তুমি বিমুখী ঝোঁকে দিলে এই যে ডিপ্লেশন লেয়ারের প্রস্থ বাড়বে, যেটা সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে কম ছিল আর বিমুখ ঝোঁকের ক্ষেত্রে বাড়বে, তাই তো। এতটুকু বুঝলা, চলো এখন আমরা বিমুখী ঝোঁকে দেখি এখানে, এক্সকিউজ মি। আচ্ছা, এখানে বিপরীত ঝোঁক ভিপি বৃদ্ধির সাথে, আর ভিপি না অ্যাকচুয়ালি ভিআর হওয়া উচিত ছিল, এখানে ভিআর রিভার্স, অ্যাকচুয়ালি এটা রিভার্স বোঝায়। সো বিপরীত ঝোঁক ভিআর বৃদ্ধির সঙ্গে বিপরীত কারেন্ট আই নটটা বৃদ্ধি পায়, মনে করো আই নট লিখতে আর আই আর লিখতে পারো, তোমার ইচ্ছা। ব্যাপারটা হচ্ছে দেখো, তুমি এখানে তুমি যতই ভোল্টেজ বাড়াও না কেন কি হবে, ভোল্টেজ বাড়াইলে
এইখান থেকে কিছু ইলেকট্রন এইখান থেকে কিছু ইলেকট্রন সার্কিটে ঢুকবে, আর এখান থেকে কিছু ইলেকট্রন ব্যাটারি আকর্ষণ করবে, তাই না? তাহলে কিছু ইলেকট্রন মুভ করবে, বাট এই ডিপ্লেশন লেয়ারের প্রস্থ বাড়ে, যার কারণে এর মধ্যে দিয়ে আপাতত কোনো তড়িৎ প্রবাহ হয় না। আপাতত কোনো তড়িৎ প্রবাহ হয় না, কারণ মাঝখানে দেয়ালটা কি অনেক মোটা হয়ে গেছে, সো এখানে তড়িৎ প্রবাহ হয় না। কিন্তু আংশিক প্রবাহ হয়। আংশিক প্রবাহ কেন হয়? ওই যে বললাম, এখান থেকে কিছু ইলেকট্রন এখানে ঢোকে, আর এখান থেকে কিছু ইলেকট্রন এখানে ব্যাটারি আকর্ষণ করে বাইরে নিয়ে আসে। এই যে কিছু ইলেকট্রন, সামান্য ইলেকট্রনকে আকর্ষণ করে বাইরে নিয়ে আসতেছে অথবা ভিতরে ঢুকাচ্ছে, এর জন্য সামান্য তড়িৎ প্রবাহ হয়। এই সামান্য তড়িৎ প্রবাহটা এখানে দেখতে পাচ্ছ। এই যে প্রথম অংশ, খুব সামান্যভাবে তড়িৎ প্রবাহ বাড়ে, ঠিক আছে, বা তড়িৎ প্রবাহ হয় সামান্যভাবে। এই পর্যন্ত আসার পর কিন্তু কারেন্টটা এদিকে বাড়ে না। এরপরে মোটামুটি কারেন্টটা প্রায় সমান থাকে, প্রায় ঠিকই থাকে, বাড়ে না। এটুকু কি বলে দেখো, তাহলে কি ভিআর, যখন ভোল্টেজ বাড়ানো হয়, ভোল্টেজ বৃদ্ধির সঙ্গে কারেন্ট বৃদ্ধি পেয়ে আই নটে পৌঁছায়। আই নটটা কোথায়? আই নটটা হচ্ছে এখানে, এই যে আই নটে পৌঁছায়, আই নটে পৌঁছায়। কারণ কি আই নট পর্যন্ত কারেন্ট কোথায় পাচ্ছে? এই কারেন্টটা কোত্থেকে আসতেছে? ওই যে ইলেকট্রন দিয়ে হোলকে ফিল আপ করতেছে, আরও কিছু ইলেকট্রনকে আকর্ষণ করে ব্যাটারি বাইরে নিয়ে আসতেছে, ফলে আরও কিছু হোল তৈরি হচ্ছে, এইভাবে ডিপ্লেশন লেয়ারের প্রস্থ বাড়তেছে, তাই না? এই যে ইলেকট্রনের আংশিক চলাফেরার জন্য এখানে আংশিক কারেন্টের সৃষ্টি হয়, সেটা হচ্ছে আই নট। আই নট পর্যন্ত আসে, এবং তখন কি হয়, ভোল্টেজ বাড়ালেও কারেন্ট স্থির থাকে। এই প্রথমে একটু ভোল্টেজ বাড়াইলে কারেন্ট একটু বাড়ছে ইলেকট্রনের আদান প্রদানের ফলে, বাট এরপরে ভোল্টেজ বাড়াইলেও আর কারেন্ট ফ্লো হয় না। কেন? তখন ডিপ্লেশন লেয়ারটা মোটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না। ফলে এই দেখো, তুমি বাম দিকে আসতেছো মানে কি, বাম দিকে আসে মানে ভোল্টেজ বাড়াচ্ছ, বাম দিকে আসতেছো মানে ভোল্টেজ বাড়াচ্ছ, বাট তেমনভাবে কারেন্ট কিন্তু বাড়তেছে না, এত কম বাড়তেছে যে এটা খুবই নগণ্য, ঠিক আছে? ভোল্টেজ বাড়ালেও কারেন্ট স্থির থাকে। এই যে আই নট কারেন্টকে তখন বিপরীত সম্পৃক্ত কারেন্ট বলা হয়, বা স্যাচুরেশন কারেন্ট বা লিকেজ কারেন্ট। এই কারেন্টটাকে বলা হবে কি, লিকেজ কারেন্ট বা ক্ষরণ কারেন্ট। যে কারেন্টের পর আর ভোল্টেজ বাড়াইলেও কারেন্ট বাড়ে না। একটা প্রথমে ভোল্টেজ বাড়ালে সামান্য পরিমাণ কারেন্ট বাড়ে, এই সামান্য পরিমাণটাও পৌঁছায় আই নটে। আই নটের পরে তুমি ভোল্টেজ বাড়াইলেও আর কারেন্ট বাড়বে না, ঠিক আছে? এই আই নটটাকে তখন বলা হয় লিকেজ কারেন্ট বা ক্ষরণ কারেন্ট বা বিপরীত সম্পৃক্ত কারেন্ট, ঠিক আছে? এই কারেন্ট পি এবং এন অঞ্চলে স্বল্প সংখ্যক সংখ্যালঘু বাহকের দ্বারা তৈরি হয়, যেটা আমরা বলছি অলরেডি, ডায়োডের মধ্যে কারেন্টটা তৈরি হয় ওই যে ইলেকট্রন হোলের চলাফেরার জন্য। এর মান সাধারণত কয়েক মাইক্রো অ্যাম্পিয়ার, মানে খুবই কম। আর ইয়ার ক্ষেত্রে, সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে কেমন হয়, চার্জ বাহকের চলাফেরার জন্য মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহ পাওয়া যায়, কিন্তু বিমুখী ঝোঁকের ক্ষেত্রে হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার পর্যন্ত পাওয়া যায়, ঠিক আছে? এটা অনেক কম। ভোল্টেজ পরিবর্তনের জন্য সংখ্যালঘু বাহকের সংখ্যা পরিবর্তন হয় না বলে ভোল্টেজ অনেক বাড়ালেও কারেন্ট স্থির থাকে। এখন যতটুকু সংখ্যালঘু বাহকের চলাফেরার দরকার সেটা চলাফেরা করছে। সংখ্যালঘু বাহক তো অনেক বেশি থাকে না, সংখ্যাগুরু বাহকটা থাকে। মানে কি, এন অঞ্চলে সংখ্যাগুরু হচ্ছে কে, নেগেটিভ অর্থাৎ ইলেকট্রন, আর সংখ্যালঘু হচ্ছে হোল। আবার পি অঞ্চলের সংখ্যাগুরু বা সংখ্যাগরিষ্ঠ হচ্ছে কে, হোল। সংখ্যায় কম থাকে কে, ইলেকট্রন। তো সংখ্যা কম যে থাকে সে সংখ্যালঘু, ঠিক আছে? সংখ্যালঘু সংখ্যায় স্থির থাকে, দ্যাটস ওয়াই ভোল্টেজ বাড়াইলেও কারেন্ট আর বাড়ে না। এই প্রবাহকে রিভার্স স্যাচুরেটেড কারেন্ট বলে, ঠিক আছে? যে কারেন্টটাকে আমি এই কারেন্টের কথা বলতেছি, আই নট, যেই কারেন্টের পরে ভোল্টেজ বাড়াচ্ছি বাট কারেন্ট বাড়তেছে না, সেটা হচ্ছে রিভার্স স্যাচুরেটেড কারেন্ট অর লিকেজ কারেন্ট অর ক্ষরণ কারেন্ট, ঠিক আছে? সিলিকন ডায়োডের ক্ষেত্রে এর মান 1 মাইক্রো অ্যাম্পিয়ার। এটা এমসিকিউর জন্য মাথায় রাখতে হবে। সিলিকনের জন্য এটা হচ্ছে 1 মাইক্রো অ্যাম্পিয়ার। শুধুমাত্র তাপমাত্রা পরিবর্তন হলে সংখ্যালঘু বাহকের সংখ্যার পরিবর্তন হয়। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, মনে রাখতে হবে এমসিকিউর জন্য। কি হয়, তাপমাত্রা পরিবর্তন হইলেই শুধুমাত্র সংখ্যালঘু বাহকের সংখ্যার পরিবর্তন হয়। এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, এটা মাথায় রাখতে হবে, যেটা এমসিকিউতে এসে থাকে, ঠিক আছে? আশা করি সম্মুখ ঝোঁক আর বিমুখী ঝোঁকের এতটুকু পর্যন্ত বুঝছো। পরে যেটা আছে দেখো, বিপরীত বায়াস ভোল্টেজ বৃদ্ধি করে একটি ক্রান্তি মানে পৌঁছালে দেখা যায় সে বিপরীত কারেন্ট হঠাৎ করে অনেক গুণ বেড়ে যায়। মানে তুমি লাইক ওয়াটার ড্যামের কথা মনে করো,
তুমি ওয়াটারের যে মানে পানির প্রবাহকে থামায় রাখা হয় ড্যাম দিয়ে। এবার এদিকে একদিকে যদি প্রচুর পানির চাপ বাড়তে থাকে, একটা সময় ড্যাম কি হয়, ভেঙে চুরে বের হয়ে যায়। সো তুমি যখন রিভার্স ভোল্টেজ বাড়াইতে থাকবা, রিভার্স ভোল্টেজ বাড়াইতে বাড়াইতে এক সময় কি হয়, ওই যে ওয়াল মোটা হইতে থাকে ঠিকই, একটা সময় ওয়াল পুরাই উড়ে যায়, এটা পুরো ভেঙে যায় ওয়ালটা, ঠিক আছে। ভেঙে যাওয়ার পর তখন কিন্তু কারেন্ট শুধু বাড়তেই থাকে নিচের দিকে, একদম সোজা নিচের দিকে। কি দিছে আমি এদিকে কারেন্ট বোঝাইছি। সো একটা ভোল্টেজের মানে পৌঁছানোর পর দেখো, প্রথমে এখান থেকে ভোল্টেজ বাড়াচ্ছ, এই পয়েন্টের পরে ভোল্টেজ বাড়াচ্ছ বাট কারেন্ট বাড়তেছে না, ঠিক আছে। প্রথমে কি হয়েছে, প্রথমে মূলবিন্দু থেকে তুমি ভোল্টেজ বাড়াইছো, কারেন্টও বাড়ছে এই পর্যন্ত। এরপরে ভোল্টেজ বাড়াচ্ছ আর কারেন্ট বাড়তেছে না, ঠিক আছে। সো এই ভোল্টেজটাকে, এই পয়েন্টটাকে বলা হচ্ছে স্যাচুরেটেড কারেন্ট। এরপরে যে ভোল্টেজ বাড়াচ্ছ বাট কারেন্ট বাড়তেছে না, এরকম করতে করতে একটা মানে পৌঁছানোর পর তখন যে মাঝখানে ওয়াল আছে ডিপ্লেশন লেয়ার, এটা একদম উড়ে যায়, ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে তখন কারেন্ট, প্রচুর পরিমাণ কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়, তখন কোনো মাঝখানে ওয়াল নাই, যার ফলে শুধু কারেন্ট বাড়তেই থাকে, ঠিক আছে। এটাই বলা হয়েছে। দেখো যে একটা ক্রান্তি মানে পৌঁছানোর পরে এখান থেকে যদি বলি, এই ভোল্টেজটা বাড়াইতে 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 এই যে ওয়াল আছে, এই ওয়ালটা একদম উড়ে যায়, ওয়াল থাকেই না। তখন কি হয়, এখান থেকে প্রচুর কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়, প্রচুর কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়। তখন হচ্ছে এটাকে আমরা বোঝাইছি কোনটা দিয়ে, এই পয়েন্ট দিয়ে, এই পয়েন্টটা দিয়ে, ঠিক আছে। দেখো ওকে, বিপরীত কারেন্ট মানে কি হয়, ভোল্টেজ বাড়াইতে থাকলে একটা ক্রান্তি মানে পৌঁছানোর পরে বিপরীত কারেন্ট হঠাৎ করে অনেক গুণ বেড়ে যায়। এই সময় পিএন জংশনের রোধ সম্পূর্ণরূপে ভেঙে যায় বা জংশনের বিভব বাধা একেবারে বিলুপ্ত হয়ে গেছে বলে মনে হয়। মানে ওই যে মাঝখানে যে ডিপ্রেশন লেয়ার, এটা একদম বিলুপ্ত হয়ে গেছে বলে মনে হয়, এটা নাই, এই জন্য কারেন্ট এত বাড়তেছে, তাই না। তাই এই বিশেষ ভোল্টেজকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার ভোল্টেজ। ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার ভোল্টেজ কোন ভোল্টেজ, দেখো এই পয়েন্টে যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটাকে বলা হবে জেনার ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ, ঠিক আছে। এই ক্রিয়াটা সর্বপ্রথম বিজ্ঞানী জেনার দেখেন, এই জন্য তার নামানুসারে এই ক্রিয়াকে বলা হয় জেনার ক্রিয়া। কোন ক্রিয়া, তাহলে জেনার ক্রিয়া কি যদি আমরা বলতে চাই, তাহলে যে বিমুখী ঝোঁকের ক্ষেত্রে ডায়োডের ভোল্টেজ বাড়ালে প্রথম দিকে এর প্রবাহ অল্প বৃদ্ধি পায় এবং একটা মানে পৌঁছানোর পর ভোল্টেজ বাড়ালে আর কারেন্ট বৃদ্ধি পায় না। এরকমভাবে ভোল্টেজ বাড়াইতে থাকলে একটা মানে পৌঁছানোর পরে হঠাৎ করে এই কারেন্ট অনেক গুণ বেড়ে যায়, অর্থাৎ তখন মনে হয় যেন বিভব বাধা আর নেই। এই ক্রিয়াকে বলা হয় জেনার ক্রিয়া এবং যে ভোল্টেজে পৌঁছানোর পর এরকম ঘটে সেটাকে বলা হয় ব্রেকডাউন বা জেনার ভোল্টেজ, ঠিক আছে। চিত্রে আর বিন্দু দ্বারা এটা প্রকাশ করা হয়েছে, এই যে এই বিন্দুটা হচ্ছে আর, এটা দ্বারা আর বিন্দু দ্বারা এটা নির্দেশ করা হয়েছে। ব্রেকডাউন ভোল্টেজ পৌঁছে গেলে, ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছে গেলে সাধারণত জাংশন ডায়োডের কার্যক্ষমতা বিনষ্ট হয়ে যেতে পারে, মানে ডায়োডটা একদম নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এই ব্রেকডাউন ভোল্টেজে তুমি যদি অ্যাপ্লাই করো উল্টাভাবে, রিভার্সে যদি এরকম একটা ব্রেকডাউন ভোল্টেজ অ্যাপ্লাই করো, তখন ডায়োডটা কি হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, ঠিক আছে, নষ্ট হয়ে, ডায়োড দিয়ে আর কাজ করা যাবে না। এই অবস্থায় ডায়োড পরিবাহী ন্যায় আচরণ করে, তখন তো মাঝখানে কোনো ওয়াল থাকে না, তাই এটা পরিবাহী ন্যায় আচরণ করে। এই ক্রিয়াকে জেনার ক্রিয়া বলে। বিজ্ঞানী জেনারের নাম অনুসারে, মানে জেনার প্রথমে এটা খেয়াল করেন, এই জন্য তার নাম অনুসারে এটাকে জেনার ক্রিয়া বলে। আশা করি সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে বৈশিষ্ট্য, মানে আইভি লেগটা কেমন হয়, বিমুখী ঝোঁকের ক্ষেত্রে আইভি লেগটা কেমন হয় এটা বুঝতে পারলে। চলো আমরা পরের কনসেপ্টে যাই, পরের স্লাইডে যাই। এটা কি হচ্ছে আদর্শ ডায়োড। আদর্শ ডায়োডটা কি, অ্যাকচুয়ালি আদর্শ ডায়োড হচ্ছে যে সকল ডায়োড সম্মুখ ঝোঁকে পরিবাহীর মতো আচরণ করবে আর বিপরীত ঝোঁকে অপরিবাহীর মতো আচরণ করবে। বিপরীত ঝোঁকে কেমন আচরণ করবে, অন্তরক বা অপরিবাহী ন্যায় আচরণ করে। সম্মুখ ঝোঁকে পরিবাহীর মতো আচরণ করবে আর বিমুখী ঝোঁকে অপরিবাহীর মতো। সম্মুখ ঝোঁক কোনটা, যদি পি কে পজিটিভে এন কে নেগেটিভে যুক্ত করি তাহলে সেই ঝোঁকটা হচ্ছে সম্মুখ ঝোঁক। আর যদি ডায়োডের পি কে নেগেটিভে আর এন কে পজিটিভে যুক্ত করি তাহলে সেটা হচ্ছে বিমুখী ঝোঁক। তাহলে সম্মুখ আর বিমুখী, সম্মুখের ক্ষেত্রে এটা পরিবাহী ন্যায় আচরণ করবে আর বিমুখীর ন্যায় অপরিবাহীর মতো আচরণ করলে এই ডায়োডকে বলা হবে কি, আদর্শ ডায়োড। এটাকে বলা হবে, সরি ডায়োড বলতেছি, আদর্শ ডায়োড। ওকে, সকল ক্ষেত্রে আমরা আদর্শ ডায়োড বিবেচনা করি, মানে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আমরা সলভ করবো এই ক্ষেত্রে আমরা আদর্শ ডায়োড বিবেচনা করবো ডায়োডকে, ঠিক আছে।
গতি ও রোধ কি, রোধটা কি ডাইনামিক রেজিস্ট্যান্স, এটা হচ্ছে পিএন জংশনে বহিস্থ ভোল্টেজ প্রয়োগ করা, অর্থাৎ ব্যাটারির যে ভোল্টেজ আছে, ব্যাটারিতে যে ভোল্টেজ আমরা প্রয়োগ করি ব্যাটারির মাধ্যমে সেটাকে বলা হয় বহিস্থ ভোল্টেজ। ওকে, বহিস্থ ভোল্টেজ প্রয়োগ করা হলে তড়িৎ প্রবাহে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাকে গতি ও রোধ বলে। মানে এটা তোমরা জানো, তড়িৎ প্রবাহ যে বাধার সম্মুখীন হয় তাকে রোধ বলে। তাহলে ডায়োডের ক্ষেত্রে যে তড়িৎ প্রবাহ বাধার সম্মুখীন হবে, ডায়োডের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ যে বাধার সম্মুখীন হবে তাকে বলা হবে কি, ডাইনামিক রেজিস্ট্যান্স বা গতি ও রোধ। এখানে চলো আমরা বইটা রিসেন্ট দুইটা প্রশ্ন আছে, দুইটা প্রশ্ন একটু করে দেখবো। অ্যাকচুয়ালি ডায়োড নিয়েছিল তো, রিসেন্ট দুইটা প্রশ্ন কেমন ভাবে করতে হয় দেখি। এখানে একটা চিত্র দেখতে পারতেছ, তাই না? এখানে একটা সিলিকন ডায়োড আছে যার ভোল্টেজ এখানে দেওয়া আছে কত, 0.7 ভোল্ট। এখানে একটা জার্মেনিয়াম ডায়োড আছে যার ভোল্টেজ দেওয়া আছে 0.3 ভোল্ট। ওকে, আর হচ্ছে এখানে একটা রেজিস্টর লাগানো আছে যেটার রেজিস্ট্যান্স হচ্ছে 5.6 কিলো ওহম, অর্থাৎ 5.6 কে 1000 দিয়ে গুণ করতে হবে, যা হবে তত ওহম। ওকে, অর্থাৎ 5600 ওহম। ঠিক আছে, এটা মানে হচ্ছে কত, 5600 ওহম। ফাইন। ডায়োড 1 যেটা আছে এটার রেজিস্ট্যান্স হচ্ছে কত, এর ভোল্টেজ দেওয়া আছে, ভোল্টেজ ডিফারেন্স দেওয়া আছে 0.7 ভোল্ট সিলিকনেরটা, আর এটা আছে 0.3 ভোল্ট, এটা আছে 0.3 ভোল্ট। ডায়োড 2 এরকম একটা আছে। তুমি এটাকে যদি এখানে বলা হয়েছে এই রোধের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে, কত তড়িৎ প্রবাহিত হবে এটা যদি বুঝতে হয় তাহলে আমরা এটাকে একটা সার্কিট ফিল আপ করি। লেটস সে এটা এইভাবে কানেক্টেড আছে, এটা এইভাবে কানেক্টেড আছে। ঠিক আছে, তাহলে তুমি কি ধরবা, তাহলে দেখো এটাও গ্রাউন্ডে যুক্ত, অ্যাকচুয়ালি এটাও গ্রাউন্ডে যুক্ত, আর এই প্রান্তও গ্রাউন্ডে যুক্ত। ঠিক আছে, দ্যাটস আমি বলেছি যে তুমি ধরতে পারো এটা এইভাবে কানেক্টেড আছে। ওকে, এখন এই ক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এখানে ভোল্টেজ ড্রপ, এখানে ভোল্টেজ ড্রপ হবে, এই দুটো ভোল্টেজ ড্রপ অ্যাকচুয়ালি হচ্ছে টোটাল যে ভোল্টেজ ড্রপ হবে, টোটাল ভোল্টেজ ড্রপটা কত হবে, 0 হবে, তাই তো? টোটাল ভোল্টেজ ড্রপটা কত হবে, এক্ষেত্রে 0 হবে। ওকে, চলো, সো সিলিকন ডায়োডের ভোল্টেজ ড্রপটা কত, এটা হচ্ছে 0.7 ভোল্ট, প্রথমটা হচ্ছে কত, 0.7 ভোল্ট। এর সাথে পরটা কত আছে, জার্মেনিয়াম ডায়োডে হচ্ছে 0.3 ভোল্ট। ঠিক আছে, এবার আমার বের করতে হবে কারেন্ট কত, 5.6 কিলো ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেই কারেন্টটা কত। সো তুমি এটার জন্য, আমি কারেন্ট তো জানি না, তবে আমি জানি আর আই, ভোল্টেজটা কত হওয়া উচিত, আর আই হওয়া উচিত। সো এটা হওয়া উচিত আর আই, তবে এটা প্লাস হবে না মাইনাস হবে, এটা প্লাস না মাইনাস হবে, এটা হবে মাইনাস। কেন, আর আই, ওয়েট, আর আই, ঠিক আছে না, ইকুয়ালস টু 0। বিষয়টা হচ্ছে সরি, এটা মাইনাসটা প্লাস হবে, কেন মাইনাস হবে। ওকে, কি হচ্ছে, আমি এখানে সার্কিটটা ফিল আপ করে দেখি। এখানে একটা ভোল্টেজ ড্রপ আছে, এখানে একটা ভোল্টেজ ড্রপ, এখানে একটা ভোল্টেজ ড্রপ। যেহেতু এখানে ডিরেক্ট আমি ব্যাটারির সাথে যুক্ত করি নাই, গ্রাউন্ডে যুক্ত করছি, দ্যাটস ওয়াই টোটাল ভোল্টেজ ড্রপটা কত হবে, টোটাল ভোল্টেজ ড্রপটা হবে 0 ভোল্ট। ঠিক আছে, তাহলে ভোল্টেজ, প্রথম ভোল্টেজ ড্রপটা হচ্ছে 0.7। ওকে, পরের ভোল্টেজ ড্রপ হচ্ছে 0.3। ঠিক আছে, ওকে, প্লাস এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে যেটা হচ্ছে রোধের জন্য হয়ে থাকে। ঠিক আছে, ওকে, সো আমাদের এখানে আই এর মানটা কত আসা উচিত, অ্যাকচুয়ালি এটা ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মাইনাস হওয়া উচিত ছিল, প্লাস। ওয়েট, তো এখানে যদি আমরা কারশফের সূত্র বিবেচনা করি তা হচ্ছে ভোল্টেজ ড্রপগুলোর যোগফল। ঠিক আছে, এখানে সমান হবে। ওকে, কারশফের সূত্র যদি বিবেচনা করি তাহলে এখানে যে ডিভাইসগুলো আছে সবার ভোল্টেজ ড্রপগুলোর যোগফল ব্যাটারির ভোল্টেজের সমান হওয়া লাগে। অ্যাকচুয়ালি এখানে ব্যাটারির ভোল্টেজ দেওয়া আছে, সো আমি ব্যাটারি ভোল্টেজটাকে ইউজ করব। এখানে ব্যাটারি ভোল্টেজটা কত আছে, ব্যাটারি ভোল্টেজ দেওয়া আছে 12 ভোল্ট। এখন কেন ব্যাটারি ভোল্টেজ আমি 0 ধরতে 12 ধরবো, দেখো একটু বোঝাইনি। যেহেতু এখানে ব্যাটারি আছে, ব্যাটারির প্রান্ত থেকে আমি একটু ফাঁকা ধরতেছি, লেটস সে এরকম। এটা গ্রাউন্ডে লাগালে গ্রাউন্ডের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, সো এটার ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। তুমি মনে করতে পারো তাহলে কি, এখানে এখানে এরকম আছে, এটা হচ্ছে প্লাস প্রান্ত, প্লাস 12 ভোল্ট, আর এটা হচ্ছে গ্রাউন্ডে লাগানো আছে, সো এটা 0 ভোল্ট।
তার ব্যাটারি ভোল্টেজটা হচ্ছে +12 ভোল্ট। তাহলে আমরা কারশফের সূত্র থেকে কি জানি? আমরা জানি ভোল্টেজ ড্রপগুলোর যোগফল। এখানে যেটা 0.7 0.3, আর এখানে আমি এটাকে আর ধরছি হচ্ছে রোধটাকে আর ধরছি, কারেন্টটাকে ধরছি আই। এর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে, এদিক দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেই কারেন্টটাকে আমি ধরছি আই। ঠিক আছে, তাহলে এর ভোল্টেজ ড্রপ যোগ এর ভোল্টেজ ড্রপ যোগ এর ভোল্টেজ ড্রপ যেটা আর আই, এটা হবে ব্যাটারি ভোল্টেজের সমান, অর্থাৎ 12 হবে। এখন আমরা করে দেখি চলো। সো 12 ভোল্ট হবে, ফাইন। এখানে কত হচ্ছে? 1 ভোল্ট হচ্ছে, প্লাস আর এর মানটা হচ্ছে 5600 আই ইকুয়ালস টু 12 ভোল্ট। এই 1 ভোল্ট ওদিকে গেলে বিয়োগ হবে, তাই না? 1 ভোল্ট ওদিকে গেলে বিয়োগ হবে, অর্থাৎ কত হচ্ছে? 5600 আই ইকুয়ালস টু হচ্ছে 11 ভোল্ট। সো আই ইকুয়ালস টু কত অ্যাম্পিয়ার হবে? 11 ডিভাইডেড বাই 11 ভোল্ট ডিভাইডেড বাই 5600, 5600 ওহম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওহম ছিল, তাই না? সো এটা ভাগ করলে কত হয়? একটু ক্যালকুলেটর যদি আমরা ইউজ করতে চাই, ওকে, এটা হচ্ছে 11 ভাগ 5600। সো এটা কত আসতেছে? এটা আসতেছে হচ্ছে কি হলো ক্যালকুলেটরে আবার? সরি, ক্যালকুলেটরটা ডিস্টার্ব দিচ্ছে বারবার। আমি একটু ফোনের ক্যালকুলেটরটা ইউজ করতেছি। এক্সকিউজ মি। এটা হচ্ছে 11 ডিভাইডেড বাই 5600, এটা হচ্ছে 0.00196 অ্যাম্পিয়ার। সো তুমি এটাকে যদি 1000 দিয়ে গুণ দাও তাহলে এটা মিলি অ্যাম্পিয়ারে চলে আসবে, অর্থাৎ 1.96 মিলি অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আশা করি বুঝছো। আমি আবার বলি, কারশফের সূত্র কি ছিল? ভোল্টেজ, একটা সার্কিটে, বদ্ধ সার্কিটে ভোল্টেজ ড্রপগুলোর যোগফল হবে ব্যাটারি ভোল্টেজের সমান। এখানে ব্যাটারি ভোল্টেজটা হচ্ছে 12 ভোল্ট, অর্থাৎ তুমি এটাকে কিভাবে ব্যাটারির মতো করে নিবা? এই প্রান্ত গ্রাউন্ডে আছে, সো বাকি প্রান্তটাও তুমি গ্রাউন্ডে যুক্ত করবা। মাঝখানে এখানে 12 ভোল্ট ব্যাটারি, অর্থাৎ এই প্রান্তটা পজিটিভ। সো এই প্রান্তটা পজিটিভ, আর এই মাইনাস প্রান্তটা তুমি মাটির সাথে যুক্ত করলা, আর এই প্রান্তে যুক্ত করলা গ্রাউন্ডে। সো গ্রাউন্ডে যুক্ত করার কারণে এটা হচ্ছে 0 ভোল্ট হবে, এটা হচ্ছে 0 ভোল্ট, আর আদার সাইড প্লাস প্রান্ত হচ্ছে 12 ভোল্ট। তাহলে বিভব পার্থক্য কত? 12 - 0, 12 ভোল্টই হচ্ছে ব্যাটারি ভোল্টেজ। তাহলে এই ডিভাইসগুলোর ভোল্টেজ যে ড্রপ হবে, ভোল্টেজ ড্রপগুলোর যোগফল হবে 12 ভোল্টের সমান। অর্থাৎ এখানে প্রথম ডায়োডের ভোল্টেজ ড্রপ, এটা দ্বিতীয় ডায়োডের ভোল্টেজ ড্রপ, এটা হবে রোধের ভোল্টেজ ড্রপ। এই তিনটা যোগফল হবে ওই 12 ভোল্টের সমান। এখান থেকে তুমি চাইলে আই এর মানটা বের করতে পারো। এটা আসছিল আমাদের 22-23 আসছিল। ওকে, সেকেন্ড যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে, দেখো জার্মেনিয়াম ডায়োডটি উল্টো করে সংযোগ দিলে রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? এখন কথা, জার্মেনিয়াম ডায়োড, সিলিকন ডায়োডটা ঠিকই আছে, বাট জার্মেনিয়ামকে তুমি যদি উল্টা করে সংযোগ দাও, লাইক দিস, তুমি যদি এইভাবে সংযোগ দাও, দেখো এখানে এটা হচ্ছে ব্যাটারি প্লাস প্রান্ত হবে, যেহেতু এখানে 12 ভোল্ট আছে, প্লাস 12 ভোল্ট, আর এখানে হবে এটা 0 ভোল্ট, তাই না? এটাকে আমি গ্রাউন্ডে যুক্ত করছি, দ্যাটস ওয়াই তুমি এখানে একটা কি আছে, এখানে একটা রোধ আছে। এটা ছিল D1, এটা হচ্ছে D2। আমি D2কে উল্টা লাগানোর ফলে কি হবে তোমরা জানো? ডায়োডকে উল্টা লাগাইলে এটা অপরিবাহীর মতো আচরণ করবে। ডায়োড বিমুখী ঝোঁকে কেমন আচরণ করে? অপরিবাহীর মতো, অর্থাৎ এর মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। যদি বিদ্যুৎ প্রবাহিত এর মধ্যে দিয়ে হয়, মনে করো ফার্স্ট ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার কথা,
ফার্স্ট ডায়োডের মধ্যে দিয়ে এখান থেকে কারেন্ট যাবে, বাট এই পর্যন্ত পৌঁছানোর পর যেহেতু ডায়োডটা কি আছে উল্টা লাগানো আছে, তাই এর সামনে যেতে পারবে না, অর্থাৎ টোটাল সার্কিটে কোনো তড়িৎ প্রবাহ হবে না, টোটাল সার্কিটে কোনো কারেন্ট ফ্লো হবে না। এখানে আই ইকুয়ালস টু কত হবে? 0 অ্যাম্পিয়ার হবে, 0, কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ একটা বিমুখী ঝোঁকে আছে। বিমুখী ঝোঁকে থাকলেই তার মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, এরা অপরিবাহীর মতো আচরণ করবে। সো এর মধ্যে দিয়ে কারেন্ট যদি 0 হয় তাহলে এই যে আর আছে এখানে 5600 ওহম, এটা রোধ মানে ভোল্টেজটা কত হবে, এর ভোল্টেজ ডিফারেন্সটা কত হবে? সো আমরা জানি ভি ইকুয়ালস টু আর আই। সো ভি ইকুয়ালস টু কি হবে? আর ইন্টু 0, অর্থাৎ 0 ভোল্ট হবে। তখন এই দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্সটা কত হবে? 0 ভোল্ট, যেহেতু এটা উল্টাভাবে বা রিভার্সলি লাগানো আছে। সো আশা করি এটাও বুঝছো সবাই, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই, ঠিক আছে? ডায়োড যদি সম্মুখ ঝোঁকে থাকে, লাইক এই চিত্রের মতো দুইটা সম্মুখ ঝোঁকে আছে, দ্যাটস ওয়াই দুইটার মধ্যে কারেন্ট পাস হতে পারবে। যদি কোনোটা উল্টা লাগানো হয়, শুধু এটা না, এটাও যদি উল্টা লাগানো হয় তাহলে কোনো কারেন্ট ফ্লো হবে না এবং এখানে ভোল্টেজ ডিফারেন্সটা 0 ভোল্ট হবে। আশা করি বুঝছো। চলো পরেরটা চলে যাই। এক্সকিউজ মি। হোলের থেকে মুক্ত ইলেকট্রনের শক্তি কেন বেশি থাকে? দেখো, হোলের মাধ্যমে তড়িৎ প্রবাহিত হতে হলে ইলেকট্রনকে লাফিয়ে লাফিয়ে চলতে হয়, তাই না? হোলের মাধ্যমে তড়িৎ প্রবাহ হতে হলে ইলেকট্রনকে কেমনভাবে চলতে হবে? লাফিয়ে লাফিয়ে। মনে করে এখানে ইলেকট্রন ছিল, এখানে আমি ধরে নিচ্ছি এখানে ইলেকট্রন ছিল, ভরাট করাটা আমি ইলেকট্রন বোঝাচ্ছি। এই ইলেকট্রনটা লাফায় এদিকে চলে গেল, এখানে চলে গেল, তাহলে এই জায়গাটা কি তৈরি হবে? এই জায়গাটা কি তৈরি হবে? তাহলে এই জায়গাটা তৈরি হবে একটা ব্ল্যাঙ্ক স্পেস, অর্থাৎ হোল তৈরি হবে। তুমি মনে করতে পারো এটা মাটির মতো, একটা সমতল ভূমিকে তুমি যদি এখান থেকে কিছু মাটি খুঁড়ে এটা অন্য জায়গায় ফেলো, তাহলে ওই জায়গাটা কি তৈরি হবে? ওই জায়গাটা একটা হোল তৈরি হবে, গর্ত সৃষ্টি হবে। সেখান থেকে ইলেকট্রন লাফ দিয়ে চলে গেলে এখানে একটা হোল তৈরি হবে। এবার পাশে যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা কি করবে? ওই হোলটাকে ফিল আপ করার চেষ্টা করবে, যার ফলে এখানে যে হোলটা মানে ইলেকট্রনটা ছিল, এই জায়গাটা কি তৈরি হচ্ছে? যেহেতু এই ইলেকট্রনটা এখানে গিয়ে এই হোলটা ফিল আপ করতেছে, তাহলে এখানে হোল আর একটা সৃষ্টি হবে। এবার পাশের যে ইলেকট্রন আছে, এও তো সেমভাবে দেখবে যে এটা আমি ফিল আপ করতে পারবো, পাশেরটা এসে এখানে ফিল আপ করবে, অ্যান্ড দেন এই জায়গাটাও তখন হোল সৃষ্টি হবে, এখানেও হোল সৃষ্টি হবে, ঠিক আছে? অর্থাৎ ইলেকট্রন যাচ্ছে কোন দিকে? ইলেকট্রন যাচ্ছে ডান দিকে, আর হোল যাচ্ছে কোন দিকে? হোল যাচ্ছে বাম দিকে। সো ইলেকট্রন লাফিয়ে লাফিয়ে চলে যদি হোলের মাধ্যমে তড়িৎ প্রবাহিত করতে হয়, কারণ ইলেকট্রন চলে গেলেই তো হোলের প্রবাহ হবে, তাই না? তাই হোলের মাধ্যমে তড়িৎ প্রবাহিত হতে হলে ইলেকট্রনকে কেমন ভাবে চলতে হয়? লাফিয়ে লাফিয়ে চলতে হয়। এক্ষেত্রে ইলেকট্রনের সীমাবদ্ধ একটা পথ অনুসরণ করতে হয়, অর্থাৎ একটা স্ট্রেইট লাইনকে ফলো করতে হয়। যেহেতু ইলেকট্রন লাফিয়ে লাফিয়ে চলতেছে, হোলও উল্টা দিকে লাফিয়ে লাফিয়ে চলতেছে, এর জন্য একটা সীমাবদ্ধ লিমিটেড একটা রাস্তা আছে ওদের, ঠিক আছে? এক্সকিউজ মি, একটি পথ অনুসরণ করতে হয়, একটা সীমাবদ্ধ পথ অনুসরণ করতে হয়। কিন্তু মুক্ত ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহনের সময় ইলেকট্রন নিজের খুশি মতো আঁকা বাঁকা পথে চলার সুযোগ পায়। কিন্তু যখন ধাতুর ক্ষেত্রে, এটা হচ্ছে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, এটা হচ্ছে সেমিকন্ডাক্টরে ঘটে এরকম, সেমিকন্ডাক্টর। বাট যদি মেটালের কথা বলি, আমরা মেটাল, যে কোনো মেটাল বা ধাতুর কথা বলি, তাহলে এই যে ইলেকট্রনগুলো মুক্ত ইলেকট্রন, এটা মনে করো কি? এটা হচ্ছে মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রনটা যে কোনো দিকে খুশি চলাফেরা করতে পারে, যে কোনো দিকে খুশি চলাফেরা করতে পারে। তাহলে ওর কোনো সীমাবদ্ধ রাস্তা নাই, তার মানে ওর এনার্জি বেশি, ও যে কোনো দিকেই যেতে পারে। আর এই ইলেকট্রনগুলো কিন্তু যে কোনো দিকে যাইতে পারবে না, এটা একটা সীমাবদ্ধ রাস্তা ফলো করতে হয়, কারণ ওর এনার্জিও কম, ঠিক আছে? দেখো সেক্ষেত্রে কি হলো, তো কিন্তু মুক্ত ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহনের সময় ইলেকট্রন নিজের খুশি মতো আঁকা বাঁকা পথে চলার সুযোগ পায়। ইলেকট্রনের গতির সীমাবদ্ধ, মানে এই গতিপথ সীমাবদ্ধ নয়, এটা ধাতুর ক্ষেত্রে। মুক্ত ইলেকট্রনের ক্ষেত্রে গতিপথ সীমাবদ্ধ নয়, তাই ইলেকট্রনের শক্তি হোলের চেয়ে বেশি, কারণ হোলটাকে কিভাবে চলতে হয়? লাফিয়ে লাফিয়ে একটা সীমাবদ্ধ পথে চলতে হয়। বাট ধাতুর যে মুক্ত ইলেকট্রন আছে সেই ক্ষেত্রে এটা ফ্রিলি যে কোনো দিকে যেতে পারে, কারণ এর এনার্জি বেশি, এটা যে কোনো দিকে মুভ করতে পারে। এটা হচ্ছে খ নম্বরে এসে থাকে সাধারণত, ঠিক আছে? দেখো পিএন জংশন, এটা যে ডিপ্রেশন লেয়ারের কথা আমরা বলতেছিলাম, এই ডিপ্রেশন লেয়ারটা অ্যাকচুয়ালি কি হয়? চার্জ নিরপেক্ষ কেন হয়? চার্জ নিরপেক্ষ হওয়ার কারণটা হচ্ছে, দেখো কিছু পরিমাণ এই এন টাইপ, মানে কি এখানে তো নেগেটিভ চার্জ ভরা আছে, এখানে নেগেটিভ চার্জ ভরা আছে, তাই না? আর এখানে কি আছে? এখানে পজিটিভ চার্জ ভরা আছে,
এখানে পজিটিভ চার্জ আছে অনেক। এখন এখান থেকে কিছু পরিমাণ পজিটিভ চার্জ কি করে, এটা ব্যাপন প্রক্রিয়া ডান দিকে চলে যায় এখানে, আর এখান থেকে কিছু নেগেটিভ চার্জ ব্যাপন প্রক্রিয়া বাম দিকে চলে আসে। এবার এই যে মাঝখানে যে লেয়ারটা সৃষ্টি হচ্ছে প্লাস আর মাইনাস চার্জের, এই লেয়ারটা অ্যাকচুয়ালি কি হয়, এই লেয়ারটা, এই যে লেয়ারটাকে আমরা বলি ডিপ্রেশন লেয়ার। আর এখানে একজন সমপরিমাণ ধনাত্মক ও ঋণাত্মক আধান জমা থাকায় এরা পরস্পরকে কি করে, নিউট্রাল করে ফেলে। কি সমান পরিমাণ ধনাত্মক আর ঋণাত্মক চার্জ থাকার কারণে এরা পরস্পরকে নিউট্রাল করে ফেলে, তাই এদেরকে বলা হয় চার্জ নিরপেক্ষ। চলো আমরা একটু এখানে ব্রেকডাউন করে পড়ি। একটি পি টাইপ আর একটি এন টাইপ অর্ধপরিবাহীকে একত্রে যুক্ত করলে, লাইক এখানে পি টাইপ আর এন টাইপকে একত্রে যুক্ত করলে পিএন জংশন গঠিত হয়, ফাইন বা ডায়োড গঠিত হয়। পি অঞ্চলে সংখ্যাগুরু বাহক হোল, পি অঞ্চলে কে থাকে, হোল থাকে, এইগুলো সংখ্যাগুরু বাহক, ঠিক আছে। এবং এন অঞ্চলে সংখ্যাগুরু বাহককে ইলেকট্রন, এই যে দেখতে পাচ্ছ মাইনাস আধান বিশিষ্ট ইলেকট্রন। যখন একত্রে সংযুক্ত করা হয় তখন এন অঞ্চলের ইলেকট্রনগুলো পি অঞ্চলের হোল দ্বারা আকৃষ্ট হয়ে ব্যাপন প্রক্রিয়ায় জংশনের দিকে ছুটে যায়, এদিকের ইলেকট্রনগুলো ব্যাপন প্রক্রিয়ায় এদিকে ছুটে আসে। আবার সংযোগস্থলে হোল ইলেকট্রন একত্রে মিশে গিয়ে চার্জ নিরপেক্ষ হয়, এদিক থেকে হোল যায় ডান দিকে আর এদিক থেকে ইলেকট্রন আসে বাম দিকে। মাঝখানে যে হোল আর ইলেকট্রনের একটা লেয়ার তৈরি হলো, এরা পরস্পরকে কি করে, নিউট্রাল করে, এর ফলে এরা কি হয়, চার্জ নিরপেক্ষ হয়। এই কারণে পিএন জংশন ডায়োডের ডিপ্লেশন লেয়ার কি হয়, ডিপ্লেশন লেয়ার চার্জ নিরপেক্ষ হয়। এটাও কিন্তু খ নম্বরের জন্য ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, আশা করি বুঝছো। চলো পরেরটা দেখি, একমুখীকরণ। দেখো এখানে আমি একমুখীকরণগুলো তোমাকে চিত্রের মাধ্যমে বোঝাই দিব। এটা লাইক তুমি সম্পাদ্যের মতো, ম্যাথের সম্পাদ্যের মতো নিজের ভাষায় নিজের মতো করে লিখতে হবে। কিভাবে লিখবে একবার আমি বলে দিব, বাট এটা আমি লিখে দিব না, ঠিক আছে। চলো আগে দেখো বুঝতে পারো কিনা, তুমি বুঝতে পারলে নিজের মতো করে অফকোর্স লিখতে পারবা, ঠিক আছে। এখানে কি আছে, একমুখীকরণ বলতে আমরা জানি ডিসি কারেন্টটা দিক চেঞ্জ হয়, সরি আমি ডিসি বলে ফেলছি বলে, এসি কারেন্টের দিক চেঞ্জ হয়। এসি কারেন্ট কখনো ধনাত্মক, কখনো ঋণাত্মক, কখনো ধনাত্মক, কখনো ঋণাত্মক, এইভাবে এসি কারেন্ট চলতে থাকে, ঠিক আছে। আর ডিসি কারেন্টের প্রভাব একটা দিকে থাকে অলওয়েজ। ডিসি কারেন্ট কি হয়, এটা একদিকেই, একটা সাইকেলেই থাকে অলওয়েজ, এর দিকটা একদিকেই থাকে, এটা হচ্ছে ডিসি কারেন্ট। ডিসি কারেন্ট যে শুধু এটা হতে পারবে এমন না। ডিসি কারেন্টটা দেখো, আমি এটা মুছা একটু জায়গা নিয়ে আঁকি। ডিসি কারেন্টটা এরকম হতে পারে, হয় এরকম, এটাও ডিসি হতে পারে, ঠিক আছে, আর এরকম যে কোনো একদিকেই ও থাকবে, এটাও ডিসি হতে পারে। সো দুইটা যে কোনো একদিকে থাকলে, দিকটা একদিকে হলে সেটা হচ্ছে ডিসি। আর যদি দিক চেঞ্জ হয় এটাকে পরিবর্তিত প্রবাহ বা অল্টারনেটিভ কারেন্ট বলে, অথবা এটাকে বলা হয় কি বাংলায়, আমরা মানে বাসা বাড়িতে যে কারেন্টটা আমরা ইউজ করি সেটা হচ্ছে এসি কারেন্ট। ব্যাটারি থেকে যে কারেন্টটা সাপ্লাই হয় সার্কিটে সেটা হচ্ছে ডিসি কারেন্ট। এটা দিক একটা, ওটার দিক চেঞ্জ হয়। এটা দিক চেঞ্জ হয় বলে বাসা বাড়িতে তুমি যদি সকেটে উল্টাও লাগাও তাও কিন্তু ফ্যান একইভাবে ঘুরতে থাকবে আর লাইট একইভাবে জ্বলতে থাকবে। বাট ডিসি কারেন্টের ক্ষেত্রে এমন হয় না, এটা পজিটিভে পজিটিভ দিতে হয়, নেগেটিভে নেগেটিভ দিতে হয়, নাহলে এটা ডিভাইসটা চলে না। ওকে চলো, তাহলে যে পদ্ধতিতে পরিবর্তী প্রবাহ অর্থাৎ এইটাকে এসিকে, এই পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে অর্থাৎ ডিরেক্ট কারেন্ট অথবা ডিসিতে রূপান্তরিত করা হয় তাকে একমুখীকরণ বা রেকটিফিকেশন বলে। এটাকে কি বলা হয়, রেকটিফিকেশন বলা হয়। এটাকে কি বলা হয়, রেকটিফিকেশন বলা হয়। এবং এই কাজে যা ব্যবহার করা হয় তাকে বলা হয় রেকটিফায়ার বা একমুখীকারক বা রেকটিফায়ার, ঠিক আছে। যারা ট্রিপলিতে পড়ার ইচ্ছা আছে যাদের, তারা অ্যাকচুয়ালি এই জিনিসগুলোর সাথে একটু ইউজ টু হতে হবে, কারণ তোমাদের এই জিনিসগুলো পড়তে হবে, এইগুলো নিয়ে, এই ডিভাইসগুলো নিয়েই কাজ করতে হবে ইন ফিউচার। ওকে, তাহলে যে ডিভাইসের মাধ্যমে বা যে যন্ত্র দ্বারা পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে রূপান্তরিত করা হয় তাকে বলা হয় রেকটিফায়ার বা একমুখী কারক। আর যে প্রক্রিয়ায় এটা করা হচ্ছে সেটা হচ্ছে একমুখীকরণ বা রেকটিফিকেশন। ওকে, চলো আমরা বুয়েটের রিসেন্ট আরেকটা কোয়েশ্চেন আছে, এটা একটু করবো। এটা 23-24 আসছে, একদমই রিসেন্ট, ভেরি রিসেন্ট আসছে এটা, ঠিক আছে। সো S1 খোলা, S2 বন্ধ থাকলে V1 I1 কত হবে? দেখো S1 খোলা আছে অর্থাৎ এই সুইচটা খোলা আছে, অর্থাৎ এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যেতে পারবে না। আর বলা হয়েছে S2 বন্ধ আছে, S2 বন্ধ মানে এইটা মনে করো সুইচটা অন করা আছে। সুইচ বন্ধ থাকা মানে কি, সুইচ বন্ধ থাকা মানে সুইচ 1 থাকা বোঝায়, ঠিক আছে। S2 বন্ধ থাকলে V1 কত হবে? আচ্ছা লেটস সে V1 হচ্ছে
V1 হচ্ছে এটা, V1 কত হবে, I1 কত হবে, V1 আর I1টা হচ্ছে তোমার টার্গেট। দেখো এই দিকে কিন্তু কোনো প্রবাহ এই লুপে হচ্ছে না, ঠিক আছে, এই লুপে কোনো প্রবাহ হচ্ছে না, তোমার শুধুমাত্র এই বদ্ধ লুপে প্রবাহ হবে। তুমি কারশফস ল অ্যাপ্লাই করতে পারো এখানে। কারশফস ল, কারশফের সেকেন্ড যে লটা আমরা আছে জানি যে ভোল্টেজ ড্রপের যোগফল হবে ব্যাটারি ভোল্টেজের সমান। দেখো এটা তো সুইচ, এটা কোনো রেজিস্ট্যান্স নাই। এখানে দেখো এই যে ডায়োড আছে, ডায়োডের একটা রেজিস্ট্যান্স থাকা উচিত, তাই না, একটা রেজিস্ট্যান্স থাকা উচিত, একটা ভোল্টেজ ডিফারেন্স থাকা উচিত এখানে। তো ভোল্টেজ ডিফারেন্সটা ডায়োডের জন্য কত, ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে V1। এবং রোধের মধ্যে দিয়ে কত যায়, রোধটা হচ্ছে আর মনে করো, এবং আর এর সাথে লেটস সে I এখন I1 দিলাম, কারণ এখান দিয়ে যদি I1 কারেন্ট আসে এই ডায়োডের ভিতর দিয়ে, তাহলে এর ভিতর দিয়েও তো I1 কারেন্টই যাবে, তাই না, তাহলে ডায়োডের মধ্যে দিয়ে যাচ্ছে I1 কারেন্ট, দ্যাটস ওয়াই এই রেজিস্টরের মধ্যে দিয়েও I1 কারেন্ট যাবে, দ্যাটস ওয়াই এই ডায়োডের ভোল্টেজ হচ্ছে V1, রেজিস্টরের কারেন্ট হচ্ছে কি I1, দ্যাটস ওয়াই ভোল্টেজ কত হবে R × I, তুমি জানো V = RI, এটা তো শিখছো আগে, তাই না, দ্যাটস ওয়াই এখানে এর যে ভোল্টেজ ডিফারেন্স সেটা হবে RI1, ওকে, আর কোনো ভোল্টেজ মানে এখানে ড্রপ নাই, দ্যাটস ওয়াই এটা হবে কার সমান, এটা হবে 10 ভোল্টের সমান, 10 এর সমান। এখন এক্সকিউজ মি, চলো সো এখানে এখন যদি আমরা একটু দেখি, V এর মান তো আমাদের বের করতে হবে, ফাইন, I1 এর মানটাও বের করতে হবে, তাহলে V1 প্লাস আর এর মানটা হচ্ছে কত 10 ওহম, অর্থাৎ 10 I1 = 10। এটা একটা ইকুয়েশন পাচ্ছ, V1 I1 কত, ফাইন, ওকে। দেন হচ্ছে আমরা যদি একটু দেখি বাম দিকে কোনো কারেন্ট আছে কিনা, বাম দিকে কোনো কারেন্ট থাকার কোনো ওয়েই নাই, কারণ যদি এখান থেকে কোনো কারেন্ট তো যাইতেই পারবে না, এখান থেকে কোনো কারেন্ট যাইতে পারবে না, সো এখান থেকে কিভাবে ফেরত আসবে, তাই না, এখান থেকে যাইতে পারবে না, তো ফেরত আসার কোনো ওয়েই নাই। এখন কথা হচ্ছে আমরা এখানে আমরা কি কোনো মান মিস করছিলাম কিনা চিত্রে, ওয়েট, ওকে, ঠিক আছে। সো আমাদের যদি ভোল্টেজটা বের করতে হয়, V1টাকে বের করতে হয়, তাহলে আমাদের করতে হচ্ছে 10 - 10 I1, অর্থাৎ 10 × 1 - I1। এখানে আমাদের I1টা পাইলে V1 পাওয়া যাবে, তাই তো, সো এটা এক নম্বর ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন দিয়ে ধরে রাখলাম, ফাইন। এবার সেকেন্ড সার্কিটের জন্য আমরা একটু করি, ওয়েট, সেকেন্ড যেটা আছে এটা বলছে S2 খোলা থাকলে, S2 যদি খোলা থাকে, অর্থাৎ এই সুইচটা যদি ওপেন থাকে এবং এই সুইচটা যদি 1 থাকে, এটা যদি বন্ধ থাকে, তাহলে কি হবে, এখানে যদি কারশফস ল আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে কি হচ্ছে, এখানে ভোল্টেজ ড্রপগুলো হচ্ছে এই ক্লোজ সার্কিটটা আমাদের দেখতে হবে, এই ক্লোজ সার্কিটটা। সো এই সার্কিটটা হচ্ছে এখানেও সেম ওয়েতে, এখানে ভোল্টেজ যে ভোল্টেজ ডিফারেন্সটা সেটা হচ্ছে V1, এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে RI1 হবে, জানো এটা RI1 = ব্যাটারি ভোল্টেজ কত আছে, এটা হচ্ছে 5 ভোল্ট আছে। সো V1 এর মানটা হচ্ছে আমরা জানি না, V1টাই বের করতে হবে, ওকে, আর এর মানটা হচ্ছে 10 ওহম, 10 I1 = 5, তার মানে এখানে V1 হচ্ছে 5 - 10 I1, তাই তো, 5 - 10 I1, ওকে। তাহলে এখান থেকে আমি যদি 5কে কমন নেই, তাহলে 1 - 2 I1, এই যে একটা ইকুয়েশন পেলাম, লেটস সে এটা হচ্ছে ইকুয়েশন 2। এখন আমাদের একটু দেখতে হবে এখানে আমাদের অন্য কোনো মান কি মিস গেছে কিনা, ওয়েট, S1 খোলা, S2 বন্ধ থাকলে V1 = কত হবে, I1 = কত হবে, ওকে, ফাইন।
এখানে ডায়োডের মান কোনো কিছু দেওয়া নাই। ওকে, সো আমি একটু স্লাইডটা রেডি করার সময় আমার মনে পড়তেছে না আমি এখানে কোনো মান মিস করছি কিনা, আর ডায়োডের কোনো মান মিস করছি কিনা। কাইন্ডলি আমি এই যে দুইটা ইকুয়েশন বের করে রাখলাম, এটা পরের স্লাইডে আর পরের ক্লাসে আমি তোমাদের এটা একটু চেক করে ক্রস চেক করে কোশ্চেনটা আমি তোমাকে জাস্ট মানটা বসাই দেবো। এখানে যতটুকু আমরা করছি সবই ঠিক আছে, এখানে আমরা কোনো মান মিস করেছি কিনা সেটা শুধুমাত্র একটু চেক করতে হবে। আমার কাছে ইনস্ট্যান্টলি প্রশ্নটা নাই, আমি স্লাইডটা শুধুমাত্র রেডি করে নিয়ে আসছি। সো এটা অফকোর্স তোমরা একটু ডেফিনেটলি প্যাশেন্স নিয়ে পরের ক্লাসটার জন্য একটু ওয়েট করো। পরের ক্লাসে আমি তোমাদের জাস্ট এটা ক্রস চেক করে আমি তোমাদের মানটা লিখে দিব। কারণ এখানে তুমি বুঝতেই পারতেছো, এখানে যদি আই এর মানটা তুমি লিখতে পারো তাহলে তুমি ভি এর মানটা পাবা, আর তুমি ভি এর মান পাইলে আই এর মান পাবা, এটা তো বুঝতে পারতেছো। এখন ভি এবং আই পাওয়ার জন্য এখানে আরেকটা জিনিস ম্যান্ডেটরি হয়ে পড়তেছে, যেটা হচ্ছে এই যে ডায়োডের কোনো রেজিস্ট্যান্স আছে কিনা। যদি রেজিস্ট্যান্স দেওয়া থাকে তাহলে এই ম্যাথটা করা ইজি হয়ে যাবে। মানে এখন আমার এটা রিকল করতে পারতেছি না অ্যাকচুয়ালি এখানে কোনো রেজিস্ট্যান্স ছিল কিনা, কারণ স্লাইডটা করার সময় আমি কি ভুলে গেছি কিনা দিতে, এটার জন্য বলতেছি। সো পরের ক্লাসটার জন্য একটু ওয়েট করে থাকো প্লিজ, অ্যান্ড সরি ফর দ্যাট, যেহেতু এটা ক্রস চেক আমি করতে পারতেছি না এখন। এখানে যদি রেজিস্ট্যান্স থাকে শুধুমাত্র আমরা ভি এর জায়গায় RI1 লিখে দিব, সেটা পরের ক্লাসে আমরা করে দিব। সো আপাতত এতটুকুই, যে ডেটা আমাদের কাছে আসে সামনে সেই ডেটার জন্য আপাতত এতটুকুই আনসার। কারণ হচ্ছে যদি এখানে আমি I1 বের করতে হয় তাহলে V1কে ব্রেকডাউন করতে হতে পারে। ভি মানে এমন হতে পারে যে V = R এর একটা এই ডায়োডের মান যদি দেওয়া থাকে, রোধের মান যদি দেওয়া থাকে ডায়োডের, তাহলে এখানে আমি I1 লিখবো অফকোর্স, তাই না? I1 লিখলেই তো মনে করো এটা R'(I1), তাহলে I1কে কি করতে পারবো, একদিকে আনতে পারবো, আর প্রাইমের মান বসাইতে পারবো, দেন I1টা বের করতে পারবো। দ্যাটস ওয়াই এটা একটু ওয়েট করো, আমি জাস্ট ক্রস চেক করে পরের ক্লাসে এটা তোমাদের জানিয়ে দিব, ঠিক আছে? ওকে, চলো পরেরটা যাই। আচ্ছা, একই কোশ্চেন দুইটা আমি জাস্ট দিয়ে রাখছিলাম, দুইটা স্লাইড করে রাখছিলাম একই কোশ্চেনের জন্য। ফাইন, একমুখী কারকের প্রকারভেদ। এখন একমুখী কারক কত প্রকার হতে পারে? অ্যাকচুয়ালি একমুখী কারক হতে পারে দুই প্রকার। একটা হচ্ছে অর্ধ তরঙ্গ একমুখী কারক হাফ ওয়েভের জন্য, আর একটা হচ্ছে ফুল ওয়েভের জন্য, অর্থাৎ পূর্ণ তরঙ্গ একমুখী কারক। অর্ধ তরঙ্গ একমুখী কারক কি আর পূর্ণ তরঙ্গ একমুখী কারক কি, চলো এটা আমরা একটু দেখে আসি। এখন অর্ধ তরঙ্গ একমুখী কারক ডিভাইস দুই ধরনের আছে, একটা আগে দেখি এটা কেন অর্ধ তরঙ্গ একমুখী কারক। এটা কিন্তু এই যে প্রথম চিত্রটা দেখতে পারতেছো, দেখো এটা কিন্তু এসি কারেন্টের জন্য, এটা হচ্ছে এসি কারেন্টের জন্য, ঠিক আছে? আর এইটা হচ্ছে ডিসি কারেন্টের জন্য, এই আউটপুট, এটা হচ্ছে ইনপুট ছিল, এটা আউটপুট। ইনপুটে এসি কারেন্ট দিচ্ছি আর আউটপুটে কি পাচ্ছি, শুধুমাত্র ডিসি কারেন্ট পাচ্ছি, একদিকেই পাবো, ঠিক আছে? ওকে, এখন কিভাবে আমি শুধু ডিভাইসে তোমাদের মেকানিজমটা দেখাবো। দেখো এখানে একটা ট্রান্সফরমারের মাধ্যমে এসি সাপ্লাই দেওয়া হলো। সো এই এসি, এই যে দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টকে তুমি মনে করতে পারো এই দুইটা পয়েন্ট। এই এসি সাপ্লাই যে দুইটা পয়েন্ট আছে ট্রান্সফরমারের মাধ্যমে অ্যাপ্লাই করা হচ্ছে, সো তুমি এই দুইটা পয়েন্টকে এখানে মনে করতে পারো, এখান থেকে এসি কারেন্টটা শুরু হচ্ছে। এখন এসি কারেন্ট তুমি জানো এটা দিক পরিবর্তন হয়, তাহলে চল দিক পরিবর্তন হইলে এটা কিভাবে, এখানে দিকটা কনস্ট্যান্ট থাকে, আমরা এটা একটু দেখব। মনে করলাম প্রথমে এদিকে প্লাস এদিকে মাইনাস, প্রথমে উপরে প্লাস নিচে মাইনাস, তাহলে অফকোর্স কি হবে, অফকোর্স এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, ওয়েট এক্সকিউজ মি, ওকে ঠিক আছে, একটু খেয়াল করো। এইখান থেকে এদিকে প্লাস ধরছি উপরে, এদিক থেকে কারেন্ট ফ্লো শুরু হয়, প্লাস থেকে তড়িৎ প্রবাহ যাবে। এই ডায়োডটা সম্মুখমুখী আছে না, দেখো এই ডায়োডটা সম্মুখমুখী আছে, ডায়োডের পিছনে প্লাস থাকে অর্থাৎ পি টাইপ, আর সামনে হচ্ছে মাইনাস। ডায়োডের পিছনে পি টাইপ থাকে, তাহলে পি টাইপকে প্লাসে যুক্ত করতে হয় আর এন টাইপকে মাইনাসে যুক্ত করতে হয়, তাহলে সেটা হচ্ছে সম্মুখ যোগ, ঠিক আছে? তাহলে প্লাস প্রান্ত দিয়ে কারেন্ট শুরু হলো, পি টাইপের ভিতর দিয়ে ঢুকলে এটা ডায়োড, ঠিক আছে, কারেন্টটা যাবে এদিক দিয়ে আসবে, কারেন্টটা কিন্তু ফেরত আসতে পারতেছে। যদি কারেন্ট ফেরত আসতে পারে তার মানে তুমি আউটপুটে একটা মান পাবে, এই মানের জন্য তুমি আউটপুটে একটা মান পাইলা, ফাইন। এইখানের এসির এই ভোল্টেজের জন্য তুমি আউটপুটে একটা ভোল্টেজ পাইলা, সিম্পল হিসাব।
ওকে, এবার পরে আবার কি হবে, এই দিকটা চেঞ্জ হবে, এটা কি হবে, এবার এই পয়েন্টটা আগের বার ছিল প্লাস, এবার হয়ে যাবে মাইনাস। তোমরা জানো এসি কারেন্ট দিক পরিবর্তন করতে থাকে, দ্যাটস ওয়াই এটাকে পরিবর্তী প্রবাহ বলে, এটা ক্ষণে ক্ষণে দিক পরিবর্তন করে। আবার দেখো কিছুক্ষণ পর এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, এবার কারেন্টটা কিন্তু প্লাস থেকে যাওয়া শুরু করবে, এই দিক দিয়ে এই দিকে আসার পর কারেন্ট কি আর ঢুকবে? দেখো প্লাস প্রান্ত কিন্তু কার সাথে যুক্ত, এন প্রান্তের সাথে, আর পি প্রান্ত যুক্ত মাইনাস প্রান্তের সাথে, অর্থাৎ বিমুখী ঝোঁকে আছে। ডায়োড বিমুখী ঝোঁকে থাকলে এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যায় না, অর্থাৎ কি হবে, কারেন্টের এই এসি কারেন্টের নেগেটিভ অংশের জন্য এখানে কোনো কারেন্ট মানে কোনো বিভব পাবো না, আমরা এখানে কোনো বিভব পাবো না, এটা ব্ল্যাঙ্ক থাকবে, 0 ভোল্ট থাকবে। এরপরে আবার সেম জিনিসটা একইভাবে আবার উল্টে আসবে, সেম জিনিসটা দেখো, এখানে পিছনে পি ছিল, এটা এন ছিল, তাই না? এবার আবার উপরে প্লাস, আবার নিচে মাইনাস হবে। প্রথমে কি ছিল, প্রথমে উপরে প্লাস নিচে মাইনাস ছিল, যার কারণে আমরা এর জন্য একটা ভোল্টেজ আউটপুটে পাইছি। পরে উপরে মাইনাস নিচে প্লাস হয়েছে, তখন এর জন্য আমরা এখানে কোনো মান পাই নাই আউটপুটে। আবার উপরে প্লাস হলে সেম ওয়েতে আবার এর মধ্যে কারেন্ট যাবে, সো এখানে একটা ভোল্টেজ পাওয়া যাবে, অর্থাৎ এই অংশের জন্য আমি একটা ভোল্টেজ এখানে পাবো। আবার যদি উপরে মাইনাস হয় নিচে প্লাস হয়, তাহলে ডায়োডটা উল্টাভাবে রিভার্স হয়ে যায়, অর্থাৎ পির সাথে মাইনাস হয়ে যায়, তখন আর এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট এদিকে আসতে পারবে না। দ্যাটস ওয়াই পরের অংশের জন্য, এই নিচের অংশের জন্য কি হবে, এখানে কোনো কারেন্ট পাবো না। আবার এই অংশের জন্য কি সেম হয়তো আবার কারেন্ট পাবো, এই অংশের জন্য কি কারেন্ট পাবো না। এই যে দেখো, তাহলে এই যে এসি কারেন্টটা কি, এসি কারেন্টের যে অর্ধেক আছে, এই অর্ধেককে ও কিন্তু কনভার্ট করতে পারছে ডিসিতে, তাই না? আবার এই অর্ধেককেও ডিসিতে কনভার্ট করছে, এই অর্ধেককেও ডিসিতে কনভার্ট করছে। পারে নাই কোনগুলোকে? পারে নাই হচ্ছে এই নেগেটিভ অংশগুলোকে, এইগুলাকে করতে পারে না, এগুলা নিউট্রাল হয়ে গেছে এখানে। সো এর মানে হচ্ছে অর্ধেককে করতে পারছে, তাই না? যেহেতু এসি কারেন্টের অর্ধেক অংশকে এটা একমুখী কারেন্টে রূপান্তরিত করতে পারে, তাই এটাকে বলা হয় কি অর্ধ তরঙ্গ একমুখীকরণ, এটাকে বলা হয় কি অর্ধ তরঙ্গ একমুখীকরণ। এখন এটা কিভাবে লিখতে হবে, কিভাবে লিখবে খাতায় যদি আসে, তুমি ড্র করবে, এরপর তুমি বিন্দু লিখবে, যে মনে করি প্রথমে এসি এর জন্য, অর্থাৎ পরিবর্তী প্রবাহের জন্য এ বিন্দুর দিকে ধনাত্মক এবং বি বিন্দুর দিকে ঋণাত্মক প্রান্ত ঋণাত্মক পোলারিটিতে আসতেছে বা থাকতেছে, যার কারণে এ বিন্দু থেকে তড়িৎ প্রবাহ শুরু হবে, যা তখন ডায়োডটি সম্মুখ ঝোঁকে থাকার কারণে এ বিন্দু হতে আই তড়িৎ প্রবাহ ডায়োড হয়ে এবং সামনে আরএল রোধের মধ্য দিয়ে বি বিন্দুতে ফেরত আসবে, অর্থাৎ তখন আউটপুটে একটি ভোল্টেজ পাওয়া যাবে। সুতরাং তখন এসি এর প্রথম অর্ধাংশের জন্য ডিসিতে একটি আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে। ফাইন। আবার কিছুক্ষণ পরে এ প্রান্ত যখন ঋণাত্মক পোলারিটিতে থাকবে, মানে এটা যখন নেগেটিভ হবে, এটা যখন প্লাস হবে, এবং বি প্রান্ত যখন পজিটিভ বা ধনাত্মক পোলারিটিতে থাকবে, তখন ডায়োডের পি প্রান্ত নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকায়, এন প্রান্ত ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকায় ডায়োড বিমুখী ঝোঁকে আছে, অথবা তুমি ডিরেক্ট লিখতে পারো, তখন এ প্রান্ত ঋণাত্মক পোলারিটিতে থাকলে ডায়োডটি বিমুখী ঝোঁকে থাকে, যার কারণে তখন ডায়োডের ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হতে পারে না। এর কারণে পুরো সার্কিটে কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যায় না, যার কারণে এখানে আউটপুট বিভব শূন্য থাকে। অর্থাৎ এসি এর ঋণাত্মক অর্ধাংশের জন্য ডিসিতে কোনো আউটপুট পাওয়া যায় না। আবার একইভাবে এসি এর ধনাত্মক অর্ধাংশের জন্য ডিসি এর অর্ধাংশ পাওয়া যায়, আবার ঋণাত্মক অর্ধাংশের জন্য আউটপুটে ভোল্টেজ পাওয়া যায় না। এইভাবে পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে রূপান্তরিত করা যায়, তবে সেটি কি অর্ধ তরঙ্গ, সেক্ষেত্রে অর্ধ তরঙ্গ একমুখীতে রূপান্তরিত হতে পারে, কারণ ঋণাত্মক যে অর্ধেক আছে সেটা তো আর ভোল্টেজ দিতে পারতেছে না, এটা ঋণাত্মক যে অংশটা আছে, ঋণাত্মক সাইকেলটা কি হচ্ছে, এখানে 0 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ এখানে শুধু পজিটিভ সাইকেলের জন্য অর্ধেক অর্ধেক করে আমরা পাচ্ছি, অর্ধেককে কনভার্ট করতে পারতেছে ডিসিতে, এসি এর অর্ধেককে ডিসিতে কনভার্ট করতে পারতেছে এই ডিভাইসটা। কিভাবে আসলে বুঝতে পারলাম, না বুঝলে কাইন্ডলি তোমরা কমেন্ট সেকশনে জানাবা, আশা করি বুঝতে পারবা, না বুঝলে কমেন্ট সেকশনে কমেন্টে ড্রপ করো। ওকে, চলো পরেরটা দেখি। এবার
ফুল সাইকেলকে কিভাবে কনভার্ট করা যায়। ফুল সাইকেলকে কনভার্ট করার জন্য দুইটা ওয়ে আছে, এটা একটা ওয়ে, আরেকটা ওয়ে আছে, আমরা দেখব। চলো এটা একটু দেখি যে এই ডিভাইসটা দিয়ে কীভাবে কাজ করা যায়। এখানে ডিভাইসটা দেখতে পারতেছো যে এখানেও এসি সাপ্লাই আছে। এই যে এসি সাপ্লাই যে দুইটা পয়েন্ট দেখতেছো না, এই দুইটা পয়েন্টকে তুমি মনে করবা এখানে, এই পয়েন্ট আর এই পয়েন্ট, ঠিক আছে। এবার আমরা এদিকে উপরে একটা ডায়োড 1 রাখছি, নিচে একটা ডায়োড 2 রাখছি, মাঝখানে আমরা রাখছি আর এল। এই যে মাঝখানে লোড যে রেজিস্ট্যান্স আছে এর দুই প্রান্তে ভোল্টমিটার লাগায় অ্যাকচুয়ালি আউটপুট ভোল্টেজ মাপা হয়, ঠিক আছে। চলো আমরা একটু দেখবো আউটপুট ভোল্টেজ পাওয়া যায় কিনা। মনে করতেছি এ প্রান্ত যদি ধনাত্মক পোলারিটিতে থাকে আর বি প্রান্ত কি ঋণাত্মক পোলারিটিতে থাকলে তখন এই ধনাত্মক প্রান্ত দিয়ে কারেন্ট ফ্লো শুরু হবে এবং এদিক দিয়ে এদিকেও আসার কথা আর এইদিকেও ঢোকার কথা। এখন কতটুকু কোন দিকে যাবে দেখো, যখন কারেন্ট উপর দিক থেকে এদিকে আসবে কারেন্ট কিন্তু অলওয়েজ কোন দিক থেকে কোন দিকে যায় দেখো, ডায়োডের ক্ষেত্রে অলওয়েজ কারেন্ট আসবে পিছন থেকে। যদি সামনে থেকে আসে তাহলে ডায়োডটা অফ হয়ে যাবে, ডায়োডটা অফ হয়ে যায় অর্থাৎ অপরিবাহীর মতো আচরণ করে। তাহলে এই ডায়োডের তো পিছন দিয়ে যাচ্ছে, এটা ঠিক আছে, বাট এদিকে আসার পর এই ডায়োডের সামনে দিয়ে ঢুকবে, এদিক দিয়ে ঢুকতে পারবে না, এদিক দিয়ে কারেন্ট ব্লক হয়ে যাবে। অর্থাৎ তখন কারেন্টের যাওয়ার রাস্তা কয়টা আছে, কারেন্টের যাওয়ার রাস্তা আছে একটাই। তখন কোন দিকে যাবে, এই দিক দিয়ে যাইয়া এদিক দিয়ে যাইয়া, ও যেহেতু নিচে যাইতে পারবে না তাহলে এই দিকে ঢুকবে। এইদিকে ঢোকার পরে তখন আমি একটা মান পাচ্ছি, তখন সি বিন্দুতে পৌঁছাইলে আমি একটা কি পাচ্ছি, মান পাচ্ছি। যেহেতু রোধের মধ্যে দিয়ে কারেন্ট আসছে তার মানে এখানে একটা ভোল্টমিটার একটা পার্ট দেখাবে। অর্থাৎ তুমি এই ধনাত্মক সাইকেলের জন্য ভোল্টমিটারে একটা পার্ট পাইলা, আউটপুট ভোল্টেজ পাইলা। এবার ঋণাত্মক সাইকেলের জন্য কি হবে দেখি আমরা একটু। ঋণাত্মক সাইকেলের জন্য এবার উপরের এইটা হয়ে যাবে কি মাইনাস আর নিচেরটা এবার হয়ে গেল প্লাস। বি প্রান্ত মনে করো প্লাস পোলারিটিতে আছে, প্লাস থেকে কারেন্ট ফ্লো শুরু হয়, এই ডায়োডের পিছন দিয়ে আসছে এটা চলে যাবে। একইভাবে এদিকে কি যাবে, যাবে না, কারণ ডায়োডের সামনে দিয়ে তড়িৎ প্রবাহ ঢুকতে পারে না, ডায়োডের পিছন দিয়ে আসার কথা, তাই না, কারণ ডায়োড তখন অফ হয়ে যায় যদি সামনে দিয়ে কারেন্ট আসে। সো সেক্ষেত্রে কি হবে এখানে, সেক্ষেত্রে হবে এই যে প্লাস প্রান্ত দিয়ে কারেন্টটা ফ্লো শুরু হবে, এই ডায়োডের ভিতর দিয়ে গিয়ে এইখানে প্রবেশ করবে। সো তখন ভোল্টমিটার আর একটা পার্ট পাবো। অর্থাৎ ঋণাত্মক সাইকেলের জন্য আমি একটা ভোল্টমিটারের পার্ট পাইলাম, ফাইন। আবার উপরে যদি আবার প্লাস হয়, উপরে আবার প্লাস হইলে আর নিচে যদি আবার মাইনাস হয় তখন এই ডায়োডের ভেতর দিয়ে আসে এইখানে ঢুকবে, তখন আবার এটার জন্য একটা মান পাবো। আবার নিচে যদি প্লাস হয়, উপরে যদি মাইনাস হয় তখন কি হবে, এদিক দিয়ে আসা এদিকে ঢুকবে, তখন আরেকটা মান পাবো, এই ঋণাত্মক সাইকেলের জন্য একটা মান পাবো। আগের বার কিন্তু ঋণাত্মক সাইকেলের মানগুলো বাদ গেছে, বাট এই সার্কিটের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ সাইকেলের গুলাও বাদ যায় না, ঠিক আছে। তাহলে এই ডিভাইস দিয়ে কি করা যাচ্ছে দেখো, ধনাত্মক অর্ধচক্রকেও ডিসিতে কনভার্ট করতেছে, ঋণাত্মক অর্ধচক্রকেও ডিসিতে কনভার্ট করতেছে, আবার ধনাত্মককেও করতেছে, ঋণাত্মককেও করতেছে। তাই এটাকে বলা হয় পূর্ণ তরঙ্গ একমুখীকরণ, ঠিক আছে। আশা করি এই ডিভাইসের কার্যক্রমটা বুঝছো কিভাবে লিখতে হবে। মনে করি এ বিন্দুর আচ্ছা, এখানে তুমি সার্কিটটা ড্র করে উপরের চিত্রে এইভাবে লিখবা, সার্কিটটা ড্র করে দেন লিখবা উপরের চিত্রে এই বিন্দু যখন ধনাত্মক পোলারিটিতে থাকে তখন ডি1 মধ্য দিয়ে ডি1 ডায়োডটি সম্মুখ ঝোঁকে থাকার কারণে এর মধ্যে তো তড়িৎ প্রবাহ হবে, কিন্তু ডি2 ডায়োডটি বিপরীত ঝোঁকে থাকার কারণে বা বিমুখী ঝোঁকে থাকার কারণে এর ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যাবে না। অর্থাৎ এ প্রান্ত ধনাত্মক পোলারিটিতে থাকলে ডি1 ডায়োডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ এম বিন্দু হয়ে সি বিন্দুতে পৌঁছাবে, অর্থাৎ তখন একটা আউটপুট বিভব পাওয়া যাবে। অর্থাৎ এসি কারেন্টের ধনাত্মক অর্ধচক্রের জন্য ডিসি এর অর্ধচক্র পাওয়া যাবে। ওকে, আবার যখন বি বিন্দু ধনাত্মক পোলারিটিতে থাকবে তখন ডি2 ডায়োডটি সম্মুখ ঝোঁকে থাকবে, ডি1 ডায়োডটি বিমুখী ঝোঁকে থাকবে, যার ফলে বি বিন্দুতে তড়িৎ প্রবাহ এম বিন্দু হয়ে সি বিন্দুতে পৌঁছাবে। অর্থাৎ তখন এসি ঋণাত্মক অর্ধচক্রের জন্য ডিসিতে আবার বিভব পাওয়া যাবে। এইভাবে প্রতি চক্রেই এখানে ডিসি এর জন্য আমরা পাবো। সো এখানে কি হাফ সাইকেলকে কনভার্ট করতে পারতেছে না, দুইটা সাইকেলকে কনভার্ট করতেছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। পূর্ণ তরঙ্গ একমুখীকরণের সবচেয়ে পপুলার যে সার্কিট সেটা এটা না, সেটা হচ্ছে নেক্সট যে সার্কিটটা আছে এটা। এই সার্কিটটা দেখতে খুবই পপুলার, এই সার্কিটটা অনেকবার এসেছেও পরীক্ষায়। দেখো একইভাবে দেখো, এরা অ্যাকচুয়ালি এসি সোর্সকে বোঝায়, এসি ভোল্টেজ সোর্সকে বোঝায়।
তুমি এই যে এটা ট্রান্সফরমার দেওয়া আছে, দ্যাটস এসি সোর্সকে তুমি এখান থেকে স্টার্ট করতে পারো। মনে করো এখানে এসি সোর্স লাগানো আছে, এই এসি সোর্সটা এখানে লাগানো আছে, ট্রান্সফরমার আঁকা এখানে মাঝখানে, ট্রান্সফরমারটা দিয়ে তোমার বোঝার দরকার নেই, এই এসি সোর্সটাই এখানে জাস্ট এতটুকুই। এবার এখান থেকে তুমি স্টার্ট করো। মনে করো প্রথমে এটা অর্ধচক্রর জন্য উপরে প্লাস নিচে মাইনাস ধরলাম, ধরে নাও এই হাফ সাইকেলের জন্য, এই হাফ সাইকেলের জন্য আমি কারেন্ট পাবো কিনা, মানে ভোল্টেজ পাবো কিনা আউটপুটে। এখান থেকে চলো, এখান থেকে যাই, এখান থেকে যাই কি বাম দিকে ঢুকবে, সামনে দিয়ে কি ঢুকে, ডায়োডের সামনে দিয়ে তো তড়িৎ প্রবাহ ঢুকে না, অর্থাৎ এখান থেকে ঢুকবে না, এখান থেকে ঢুকবে না, কারণ ডায়োডটা অফ হয়ে যাবে। যেহেতু এই ডায়োডটা অফ হয়ে গেছে, তাহলে যাবে কোন দিক দিয়ে, এদিক দিয়ে। আবার এদিক দিয়ে তো দুইটা রাস্তা আছে, ও কোন দিকে, এদিকে যাবে, এদিকে যাবে না, কারণ এদিক দিয়ে ঢুকলে তো সামনে দিয়ে ঢোকা লাগবে, তাহলে এটাও অফ হয়ে যাবে। তাহলে রাস্তা আছে কয়টা, রাস্তা আছে এদিকে, এই যে এদিকে, 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 এদিকে। এখান থেকে উপরে কি যাবে, উপরে যে লাভ নাই, কারণ এই ডায়োডটা অফ, সো ওই ডায়োডে যাবে না, ও যাবে এদিকে। এদিক দিয়ে কি উপরে যাবে, ও এই ডায়োডটাও তো অফ, এদিকে যাবে না, সো তখন যাবে একটাই রাস্তা আছে এদিকে, এইভাবে ও এখানে ফেরত আসবে। আলটিমেটলি ও কিন্তু ফেরত আসতেছে এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়া, এই রাস্তা দিয়া, দেন এদিক দিয়া, এই নিচ দিয়া, এইভাবে ঘুরে এখানে ফেরত আসতেছে, আসতেছে তো ফেরত। অর্থাৎ এখানে তুমি এখানে যদি একটা ইয়া লাগাও, তুমি যদি একটা রেজিস্টর লাগাও, একটা আউটপুট ভোল্টেজ পাবা। সো এই যে ধনাত্মক অর্ধচক্রের জন্য আমি কিন্তু এখানে একটা মান পাইলাম। এবার এখানে তো ডিরেকশনটা উল্টে যাবে, এখানে কি হবে, উপরে হয়ে যাবে এবার মাইনাস, আমি পুরোটা মুছে নিই, এবার উপরে হয়ে যাবে মাইনাস, নিচে হয়ে গেল প্লাস। মনে করো এবার ঋণাত্মক অর্ধচক্রের জন্য এবার ঋণাত্মক অর্ধচক্রের জন্য আমরা কি করব, আমরা জানি ধনাত্মক অংশ থেকে তড়িৎ প্রবাহ শুরু হয়। সো এখান দিয়ে যায়, ও এখানে যাওয়ার পর ও রাস্তা পাচ্ছে দুইটা, এদিকে কি যাবে, এদিকে যাবে না, কারণ হচ্ছে এইটা উল্টা আছে লাগানো, সামনে দিয়ে ঢুকবে না। সো এখান থেকে কারেন্টটা এসে ও যাবে এইদিকে, এখানে পৌঁছানোর পরে ও কি এদিকে যাবে, এদিকে সামনে দিয়ে ঢুকবে ডায়োডের, অফকোর্স না, এই ডায়োডটা অফ হয়ে যাবে, তখন যাবে এদিকে, এদিক দিয়ে যাইয়া ও এদিক দিয়ে এসে এদিকে, অ্যান্ড দেন এদিকে, দেন এদিকে ফেরত আসবে। অর্থাৎ দুইটা ডায়োড অলওয়েজ অফ থাকতেছে। এবার ঋণাত্মক অর্ধ সাইকেলের জন্য, এই ঋণাত্মক হাফ সাইকেলের জন্য কিন্তু আমি এখানে আরেকটা হাফ সাইকেল পাইলাম, তাই না? তাহলে প্রতিবার আবার উল্টে গেলে সেই ওয়েতে কাজ করবে, আবার ধনাত্মক অর্ধচক্রের জন্য আবার একটা পাবো, ঋণাত্মক অর্ধচক্রের জন্য আবার পাবো। সো এখানে কি দুইটা সাইকেলকেই, ধনাত্মক অর্ধচক্র এবং ঋণাত্মক অর্ধচক্র, এসি এর দুইটা সাইকেলকেই কিন্তু ডিসিতে কনভার্ট করতে পারতেছে এই ডিভাইসটি, এবং এই জন্য এটাকে, এই প্রসেসটাকে বলা হয় কি, পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। সো এটাও লিখতে পারবো আশা করি। কিভাবে লিখতে হবে, বিন্দু দিয়ে নামকরণ করাবা আগে, মনে করবা যে এটা হচ্ছে, মনে করো এ বিন্দু, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, দেন মনে করো এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা ই পয়েন্ট, এটা এফ পয়েন্ট, ঠিক আছে? এরপর নাম লিখবা কিভাবে, যে মনে করলাম যে এ বিন্দু ধনাত্মক হলে, যখন এ বিন্দু ধনাত্মক হবে বা ধনাত্মক পোলারিটিতে থাকবে, তখন এ বিন্দু হতে তড়িৎ প্রবাহ শুরু হয়ে সি বিন্দু হয়ে ডি বিন্দুতে পৌঁছাবে। অর্থাৎ তখন এটা ডায়োডের নাম দিবা, মনে করো এটা D1, এটা D2, এটা D3 অ্যান্ড এটা D4। এই ক্ষেত্রে কী হবে, এ পজিটিভ হাফ সাইকেল, এটা নেগেটিভ হাফ সাইকেল হলে, পজিটিভ পোলারিটিতে থাকলে তখন তড়িৎ প্রবাহ সি বিন্দু হয়ে ডি এর দিকে, D2 ডায়োড হয়ে ডি এর দিকে যাবে, তখন D1 ডায়োডটি অফ থাকবে, কারণ এটা রিভার্সে আছে। ওকে, ডি বিন্দুতে পৌঁছানোর পরে সেটি D3 দিকে যাবে না, এটা লেখার দরকার নেই, তখন বলবা ডি বিন্দু হয়ে সেটি এফ এর দিকে ধাবিত হবে, কারণ তখন D3 ডায়োডটি অফ থাকবে। কারণ যখন এদিক দিয়ে কারেন্ট আসতেছে তখন এই দিকে ঢুকবে না, কারণ D1 ডায়োড অফ থাকবে, কারণ এটা বিমুখী ঝোঁকে আছে। আবার সি বিন্দু দিয়ে ডি বিন্দুতে পৌঁছানোর পর এটা D3-তে যাবে না, কারণ এটাও বিমুখী ঝোঁকে আছে। সো বিমুখী ঝোঁকে থাকার কারণে ডি থেকে এটা পৌঁছাবে এফে, এবং এফে পৌঁছানোর পর তখন সেটি D4 ডায়োড হয়ে ই বিন্দু দিয়ে বিতে পৌঁছাবে, ঠিক আছে? তখন এই ধনাত্মক অর্ধচক্রের জন্য আমরা আউটপুটে একটি ভোল্টেজ পাবো। আবার ঋণাত্মক অর্ধচক্রের জন্য সেই মতে লিখতে হবে, এটাকে মনে করো উপরে এবার এক্সকিউজ মি, উপরে মনে করো এবার মাইনাস, আর নিচে মনে করো বি বিন্দুটা যদি প্লাস হয়, বি বিন্দু যদি ধনাত্মক পোলারিটিতে থাকে তখন বি বিন্দু থেকে তড়িৎ প্রবাহ শুরু হয়ে ইতে পৌঁছানোর পর D3 হয়ে ডিতে পৌঁছাবে, কারণ তখন D4 ডায়োডটি বিমুখী ঝোঁকে থাকার কারণে এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ যাবে না।
তাহলে এটা অফ থাকবে। ওকে, ডি বিন্দু থেকে আবার তড়িৎ প্রবাহ এফ এর দিকে রওনা দিবে, কারণ D2 ডায়োডটি বিমুখী ঝোঁকে থাকার কারণে D2 এর মধ্যে দিয়েও কোনো তড়িৎ প্রবাহ হবে না। সুতরাং ডি বিন্দু থেকে তড়িৎ প্রবাহ কোন দিকে? এফ এ পৌঁছাবে, এবং এফ এ পৌঁছানোর পরে সেটি D1 হয়ে সি বিন্দুতে পৌঁছাবে, দেন সেটি এ বিন্দুতে পৌঁছাবে। ফলে ঋণাত্মক অর্ধচক্রের জন্য আমরা এখানে ডিসিতে একটি মান পাবো বা ভোল্টেজ পাবো। এইভাবে এসিকে ডিসিতে কনভার্ট করা যায় বা রূপান্তর করা যায়। আশা করি এটা বুঝছো পুরোটা। চলো আজকের জন্য এই পর্যন্তই আমাদের। আমরা ডায়োডের ব্যবহার শিখলাম, কিভাবে ডায়োড কাজ করে সেটা শিখলাম, আর ডায়োডের ক্ষেত্রে বা পিএন জাংশনের ক্ষেত্রে ভিআই বৈশিষ্ট্য লেখ শিখলাম। অ্যান্ড সবার মনে রাখতে হবে কি, প্রচেষ্টা পরিশ্রম ব্যতীত স্বপ্ন মূল্যহীন। ঠিক আছে, এফটি এর সাথে থাকার জন্য ধন্যবাদ, আর আমার সাথে এতক্ষণ ক্লাস করার জন্য সকলকে অনেক ধন্যবাদ। যদি কারো কোনো সমস্যা থাকে কাইন্ডলি একটু নিচে কমেন্ট করে জানাবে। আর এইভাবেই আমার সাথে যদি ক্লাস করতে চাও এফটিতে ফিজিক্স কোর্সটি এনরোল করে নাও। থ্যাংক ইউ সো মাচ, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। টাটা, বাই বাই।